নমস্কার এবং সুদীপের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গান্ধর্বীর কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আছেন গুরু বসন্ত মুখার্জি। ওনার কাছ থেকে জানবো আমরা রবীন্দ্রনাথের রবীন্দ্র নৃত্য সম্পর্কে কিছু কথা। নমস্কার গুরুজি, আপনি আমাদের প্রথমেই বলুন, এই যে রবীন্দ্র নৃত্যের যে চর্চা, আপনার বাবার কাছে আপনি নাচ শিখেছেন এবং আপনাদের সময়ে অনেক ছাত্রছাত্রীরা আপনার বাবার কাছে এসে নাচ শিখেছে এবং উনি মণিপুরের আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে গিয়ে নাচ শিখেছেন, গুরুদেব ওনাকে পাঠিয়েছেন। সেই সময়কার যে পরিবেশ, সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদেরকে। না, আমি তোকে প্রথমে বলে নিই যে আমার পিতা শ্রী স্বর্গত মাধবেন্দ্র মুখোপাধ্যায় যখন শান্তিনিকেতনে উনি জয়েন করছেন, সেটা হচ্ছে 1944, যখন গুরুদেব নেই। সেই সময়ে যারা রয়েছেন ওনার সময় যারা গুরুদেবের কাছাকাছি যেসব লোকরা রয়েছেন, কীর্তিমোহন সেন শাস্ত্রী, শান্তিদেব ঘোষ, ষোলরাজন মজুমদার, এইসব ওনাদের সময়টা একদম অতীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী বা ইন্দ্রা দেবী এরা রয়েছেন। বাবা যেটা সুবিধা, আমি ছোট থেকে তো আমার বাড়িতে এই গান বাজনা নাচের মধ্যে দিয়ে মানুষ কবে থেকে যে নাচ শিখতে শুরু করেছে আমি নিজেও জানি না। তবে সকাল থেকে আমি দেখতাম যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসতো বাবার কাছে নাচ শিখতে, এবং কেউ খোল শিখতে আসতো, কেউ কীর্তন গান শিখতে আসতো। তা আমরা সপ্তাহেতেই আমরা অংশগ্রহণ করতাম। সেটা মনের আনন্দেই করতাম, যে রুজি রোজগারের আশায় করবে এমন নয়, আনন্দ লাগতো। এটা শিখবে একটা নতুন ধরনের শিক্ষা, সেখানে ভালো লাগতো এবং সেটা খুব মন দিয়েই করতাম। এবং সেখানে যে বাবার একজন বিশাল করতে হবে, ভীষণ ভয় দেখানো, ওইসব কিছু না, পুরো মনের আনন্দে আমরা ওইটা খোলটা প্রথমে শিখতে শুরু করি। তারপর বাবা যখন বিকেলবেলাতে তখন ঠিক করলেন যে প্রত্যেকদিন এবার ধারাবাহিকভাবে নৃত্য শিক্ষা দেওয়া হবে আমাদেরকে, এরকম একটা মনস্থির করলেন। তা বাবা কিন্তু প্রথম দিকে আমাদেরকে চেয়েছিলেন যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসিক্যাল ডান্সের উপরে ওরা এগিয়ে চলুক, এটা উনি কখনোই চান না। আচ্ছা, উনি সবসময় এরকম মানসিকতায় রাখতেন যে গুরুদেবের সৃষ্টি যা সেই সৃষ্টিটা যেন আমার পরিবার থেকে থেকে যায়। আমার ছেলেরা প্রত্যেকেই নাচ গান, মেয়েরা নাচের মধ্যে রয়েছে, সুতরাং এদের মধ্যে থেকে যদি থাকে তাহলে অন্তত শান্তিনিকেতনে যে একটা নতুন ধারা হয়েছে তৎকালীন যুগে, সেটা তাহলে থেকে যাবে এবং গুরুদেবের একদম পছন্দের। তা বাবাকে দেখতাম, বাবা যেটা শিক্ষা যখন শুরু করলেন, বাবার একটা সুবিধা ছিল শান্তিনিকেতনের যোগ সূত্রে এবং ওই সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে নাচ শেখার সুযোগ পেয়েছিলেন। যেমন ধরো তখন হয়তো শ্রীলঙ্কা থেকে কয়েকজন এখানে আসলেন, তখন শান্তিদা, সৌরজদা বা আদার্স যারা বাবার থেকে গুরুর মতো ছিলেন, তারা প্রত্যেকে বলতো যে তুমি ওর কাছে এই নাচটা শিখে নাও। তখন দেখলো যে বাবা ওনার কাছ থেকে ক্যানি নাচ শিখে নিলেন। আবার দেখা যাচ্ছে যে ষোলরাজন মজুমদারের সাথে উনি যাচ্ছেন বার্মাতে, প্রত্যেক বড় যেত, তখন ওখানে গিয়ে বার্মিস পোয়ে ডান্স শিখে আসছেন। তারপর পাঞ্জাবের একজন আসতেন এখানে, শান্তিনিকেতনে ছিলেন, নামাও মনে পড়ছে না, বললো যে তুমি ওর কাছে ভাংড়া শেখো। এই সুব্রসদ দত্ত মহাশয় যখন আসতো, এইরকম যত সব আর্টিস্টরা তো তাদের কাছে বলতো তুমি কিছু না কিছু নাচ শিখে নাও। এইভাবে নাচ শিখতে শিখতে যখন রবীন্দ্রের যে আঙ্গিক, সেই আঙ্গিকটা বাবার মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, মানে গঠন হয়ে যায়। এবার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে, নাচ গান করছে, সেটাতে সুবিধা ছিল, বাবার মধ্যে আঙ্গিকটা থেকে গেছে। এবার আমাদিকে বাবা যখন শিক্ষা দিচ্ছে, কারণ এটাতে ক্লাসিক্যাল ফর্ম নয়, কিন্তু রবীন্দ্রের যে একটা আঙ্গিক, সেই আঙ্গিকটা প্রত্যেক নাচের একটা নির্দিষ্ট আঙ্গিক আছে। সেই আঙ্গিকটা কিন্তু আমরা কেউই বলে বুঝিয়ে উঠতে পারবো না, এটা একমাত্র অন্তরের ছবি থেকেই থাকে। কিন্তু তুমি পরিষ্কার হয়ে যাবে তখন, যখন কেউ ওই আঙ্গিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তোমাকে যদি আমি মণিপুরি করবো বলে কথাগুলি করতে শুরু করি, তুমি একদম পরিষ্কার ধরে ফেলবে এটা মণিপুরি নয়, কথাগুলি করছে। এটাতে মন সাঁই দেবে না কোনো মানুষেরই, কারণ অরিজিনাল ফর্মটা সবাই চায়। এবার যেহেতু 100 বছর ধরে এরকম একটা ধারা শান্তিনিকেতনে গুরুদেব পড়ে গেলেন, এবং 100 বছর ধরে বিভিন্ন ইনফ্লুয়েন্স নিয়ে, এবং এই যে ইনফ্লুয়েন্সের জায়গায় যেটা হয়েছে সেটা তোমার হচ্ছে, উনি গুরুদেব কখনো কিন্তু হুবহু অনুকরণ চাইছেন না। তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তার ছবিতে দেখো, তার সাহিত্যে দেখো, তার সব কিছু তিনি কিন্তু একটা নতুন নিয়েছে, কিন্তু তার একটা
রূপ পরিবর্তন করেছে, সবসময় যেন উপাদানের স্বরূপকে পরিবর্তন করে নতুন নতুন সৃষ্টি করে। এইটা গুরুদেবের মন, মানে নির্দিষ্টভাবে উনি এই লক্ষ্যেই ছিলেন। যার ফলে সেই সময় নাচগুলো গুরুদেব যখন হাততালি দিয়ে নাচ শেখাচ্ছেন, কখনো বা সেই সময়কার নাচ, প্রথম আসা নাচ, তো সেই নাচের স্টাইল একদম আলাদা। এবং দিনের পর দিন শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় যেমন জায়গার উন্নতি হচ্ছে, সেরকম বিভিন্ন নাচের অনেক সব কিছু উন্নতি হচ্ছে, সব কিছু উন্নতি হচ্ছে। তাই দিনের পর দিন উন্নতি হতে 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 কিন্তু পথ কিন্তু একটাই, যে উপাদানের স্বরূপে পরিবর্তন করা। এবার যতটা পরিবর্তন হয়ে হয়ে এসেছে, আজকে একটা নির্দিষ্ট আঙ্গিক পৌঁছে গেছে, যেটা প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের চিত্ত, মনের চিত্রের মধ্যে চিত্তপটে বাঁধা হয়ে গেছে। এর থেকে কেউ কিন্তু সরে যেতে পারবে না। এবারে এই আঙ্গিকটা গঠন করার জন্য বাবা কতগুলো শুরু করেছিলেন, বিভিন্ন সব স্টাইলের আঙ্গিকগুলোকে নিয়ে, যেটা আমাদেরকে বলা তো পদচলন। বাবার নাম দিয়েছেন পদচলন। পদচলন মানে বিভিন্ন পা, ভারতনাট্যম মতো কখনো পাটাকে নিয়ে নিজের মতো, কিন্তু ভারতনাট্যম নয়, নিজের মতো করে বিভিন্ন পা, কখনো বা কচ্ছপের মতো স্টেপ, কখনো বা, এবং সেগুলোকে বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কখনো বলতেন চন্দন ছিটানো, কখনো বলতেন পেয়ারা পাড়া, কখনো বলতেন পাখি উড়ানো, এইরকম বিভিন্ন গল্প করে করে বাচ্চাদের। তখন তো আমাদের শান্তিনিকেতনের বাইরে নাচ এতটা বেরিয়ে আসেনি, এইসব গ্রামগঞ্জের ছেলেমেয়েরা কেউই নাচ করতে চায় না। এবার বাবা বীরভূমের প্রথম, মানে একদম বিভিন্ন জায়গাতে বাবা তখন এইসবভাবে নাচ করতে শুরু করে। আমাদেরও কিন্তু সেই শিক্ষাটা উনি দিয়ে গেলেন। এইবারে বাবার কাছ থেকে শিখতে শিখতে আমি তারপর সঙ্গে এবং সেখানে প্র্যাকটিসটা ভালো করতাম, প্রত্যেকে একসাথে প্র্যাকটিস করতাম এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম। মানুষ ভালো বলতো, ভালো লাগতো, আরও গভীরভাবে ঢোকার চেষ্টা করলাম। এবং যখন এই গভীরে ঢুকতে গেলাম, তখন কিন্তু আমার কাছে অনেক ডান্স, মণিপুরি ডান্স, কথাকলি ডান্স, ভারতনাট্যম ডান্স, বিভিন্ন ডান্স, যত ডান্স আছে সেই ডান্সগুলো প্রত্যেকটাকে আমি খুব ভালো অনুভব করি। আমাদের বাবা বারবার বলতেন, আমার বাবা মাধবেন্দ্র মুখোপাধ্যায় বারবারই বলেছেন যে প্রত্যেকটা নাচকে তার ভালো দিকটাকে সুন্দরভাবে রেখে দেওয়া এবং ট্র্যাডিশনকে যেন ভেঙে না দিয়ে তুমি ওই 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 শিক্ষাটাকে নিয়ে তুমি ওটাকে নতুনভাবে কাজ করো, যেটাতে ওই শিল্পের গুরুত্ব আর অনেক অনেক বেড়ে যাবে। যেমন করে রবীন্দ্রনৃত্যের ক্ষেত্রে আমি মণিপুরি নাচ, কথাকলি নাচ, ভারতনাট্যম নাচ, কত্থক নাচ, শ্রীলঙ্কার ক্যান্ডি নাচ, বার্মিশ পোয়ে ডান্স, বিভিন্ন ফোক ডান্স, যেমন কী বলে তেরোতালি বা মন্দিরা নৃত্য, এই যে বিভিন্ন যে নাচ, সেই নাচগুলো নিয়ে কিন্তু একটা রূপ পরিবর্তন করতে করে একটা নতুন হয়ে আঙ্গিক সৃষ্টি হয়ে গেল, যা আজকে আমাদের কাছে রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। কিন্তু দাদা, আজকে যেমন কত্থক, ভারতনাট্যম, ওড়িশি আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দেখি না কেন, তার একটা অ্যাস্থেটিক বলুন থাকে। আমরা যখন রবীন্দ্র নৃত্য দেখি, আমরা শান্তিনিকেতনের মধ্যে যে স্টাইলটা দেখি, সেটা শান্তিনিকেতনের বাইরের যে রবীন্দ্র নৃত্য, সেটার একটা বিস্তর ফারাক। হ্যাঁ, এটা তুমি ঠিক বলে, কারণ আমার কাছে এই জায়গাগুলো আমি তোমাকে বলি, কারণ বিশ্বভারতী থেকে আমরা যতবার কলকাতায় অনুষ্ঠান করতে গেছি না, ওখানে তো কলকাতায় ভীষণ সমাজদার লোক আছেন এবং ওনারা আমাদের বারবার বলতেন যে আপনারা এই যে এত সুন্দর একটা আঙ্গিক, এই আঙ্গিকটা আমাদের কলকাতায় খুব বিচ্ছিন্নভাবে হচ্ছে, আপনারা এখানে অন্তত এটা প্রচার করার চেষ্টা করুন, আপনারা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করুন। কিন্তু রবীন্দ্র নৃত্য নামকরণ তো তখনও আমরা করে কোনো শিক্ষা পাঠ্যক্রমে যোগ করতে পারছি না। 2015 সালে করা হয়েছে। সেই সময় যদি শান্তিনিকেতন থেকে এরকম একটা শিক্ষা হতো, মানে পাঠ্যক্রমের মধ্যে রবীন্দ্র নৃত্য নাম দিয়ে শিক্ষা চালু করা যেত, তাহলে কিন্তু দেখা যেত যে ওখানে গিয়েও অরিজিনাল ফর্মটা গিয়ে পৌঁছাতো, কিন্তু সেটা তো পৌঁছবার স্কোপ পায়নি। তো ব্যাপারটা হলো গিয়ে, আজকাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পোশাক আশাক, যে পোশাক আশাকের যে একটা ঘটন বা তার যে একটা মনোরম সৌন্দর্যতা, বিশ্বভারতীর মানে এই মানে সার্কেলের মধ্যে যে তার যে একটা মাধুর্যটা, সেটা আমরা বাইরে গেলে পরে পাই না। এবং বিশেষ করে আপনি আমাদের বলুন যে রবীন্দ্র প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা ফোক ডান্স ফর্ম, তার একটা নির্দিষ্ট পোশাক আছে, তার একটা ঘটনা আছে। তো আমি আবারও বলছি, তাহলে রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে মিনিমাম কি কোনো জিনিসটা থাকা বাঞ্ছনীয়, যে রবীন্দ্র নৃত্য করতে গেলে তোমাকে এই কালারের জিনিসটা পরতে হবে বা এই নিয়ে? কারণ আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে ভালো জারদোসি শাড়ি পরেও কেটেও ড্রেস বানিয়ে রবীন্দ্র নৃত্য করছেন, এবং অনেকে দেখা যায়, কারণ আমার বলার বক্তব্য হলো ঠাকুর থাকাকালীন তো রবীন্দ্র নৃত্যটা হয়েছে, ঠাকুর তো সেই গ্রাফটা দেখিয়ে গেছেন এবং ঠাকুর সৃষ্টি চেয়েছেন, ঠাকুর থাকাকালীনও কিন্তু
অনেক নৃত্যনাট্যের যদি একবার কত্থকের আঙ্গিকে হচ্ছে, একবার ভরতনাট্যমের আঙ্গিকে হচ্ছে, কিন্তু পুরো কত্থক বা ভরতনাট্যমে হয়নি। আর মৃণালিনী সারাভাই যখন এসেছিলেন তখনও কিন্তু ঠাকুর বজ্রসেন ওনাকে দিয়ে করিয়েছিলেন। তো সেই ব্যাপারে আমি তোমাকে বলি, একটা কাহিনী বলতে গেলে আছে। হ্যাঁ। যখন নটির পূজা, এই নটরাজ হচ্ছে, সেখানে বাসুদেবন বলে একটি ছেলে ছিলেন আচ্ছা দক্ষিণ ভারতে। উনি কলা ভবনের ছাত্র ছিলেন আচ্ছা এবং ওর নাচটা কিন্তু ওর নাচ জানতো না, যেহেতু ওই মাটির ছেলে, ওই দেশের ওই মাটির পুত্র, ভূমিপুত্র, সুতরাং তার আঙ্গিকগুলো কিন্তু ওই রকম হবে। তা সেই ক্ষেত্রে ওনাকে নটরাজ করানো হয়েছিল। কলকাতায় যখন নটরাজ হলো তখন গুরুদেব রিহার্সাল দিদিতে নাকি বলছে, শ্রী রানীচন্দ্র লিখছেন যে গুরুদেব রিহার্সাল হঠাৎ করে বাসুদেবনের মন খুব খারাপ, বলছে যে কী হলো বাসুদেবন? তখন বাসুদেবন বলেছে, গুরুদেব বলেছে তোমার নাচ করতে হবে না। তখন ও মনটা খারাপ হয়েছে, অত দূর থেকে এসছে টিকিট কেটে। তা রানীচন্দ্র উনি গিয়ে গুরুদেব মানে কাকা বলেছে যে তুমি ওকে কেন, বলছে না না, ও কেমন ধরনের একটা নাচে সবার সাথে মিল হয় না, ভালোও লাগে না, আর তারপর যা কালো ওটা সম্ভব। তখন ওই শ্রী রানীচন্দ্র তখন বলেছে, কাকা তুমি আমাকে একবার দায়িত্ব দাও, আমার কাছে তুমি পাঠিয়ে দাও, তারপর আমি দেখবো তোমার কি হয় না, নাচ দেখবো। তখন ওনার কথা তো রাজি হয়। তখন শ্রী রানীচন্দ্র বলছেন, তখন তো মেকআপ এত উন্নত নয়, না এত কিছু মেকআপের ঘটাও নেই, গিরিমাটি, জিঙ্ক অক্সাইড, রেড পাউডার, জল দিয়ে মাখিয়ে যেটুকু হয়। নন্দলাল বোস আছেন, শ্রী রানীচন্দ্র আছেন। তখন শ্রী রানীচন্দ্র নন্দলাল বোস অন্যান্যদের সবাইকে পাগড়ি টাগড়ি পুড়িয়ে সাজিয়ে দিয়ে দেবে। তারপরে উনি বাসুদেবন এসছে, তখন বলছে তাহলে কি করবে এটা? তখন বলছে না, ওকে একদম সাদা বলতে সাদা হলুদ করে মাখিয়ে দাও, কিছু। তখন বলছে না, একদম এটা করবে না। তখন বলছে দাও আমাকে। ও তো শ্রী রানীচন্দ্র তখন ওকে ওই লাল ওই গেরুয়া মাটি, তারপর ওইগুলো সব কুঁই হাঁটু এগুলো সব সুন্দর করে করেছে এবং একটা যেন দূর থেকে এমন করে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে লাইটটা যখন পড়ছে তখন যেন দেখে মনে হচ্ছে ওইটা একটা মঞ্চের মুখ। এবং ও যখন স্টেজে উঠে করেছে তখন ওরা খুব ভয় পাচ্ছে, কারণ কাকা রেগে যাবে, শ্রী রানীচন্দ্র ভাবছে। তারপর সেদিনে বলছে ওই বাসুদেবনের নটরাজের নাচ দুর্দান্ত, কি সুন্দর লাগছিল তাকে। সেই সব স্টেজে আমরা সবসময় জেনে চেয়েছি অরিজিনাল মুখের যে চামড়া, সেই চামড়াটাকে কখনোই নিজের যে রূপ আছে সেই রূপটাকে ছাড়িয়ে অন্য একটা নতুন ধরনের রূপ করা ওনারা পক্ষপাতী নয়, সেটা নন্দলাল বসুও নয়, কেউ নেই। অরিজিনাল রূপটা যেন তার থাকে, তার মধ্যে থেকে তাকে সাজাতে হবে। তা সেটা উনি বলছেন, দেখো সেখানে কিন্তু একটা নির্দিষ্ট রূপ এবং সেখানে একটা নির্দিষ্ট সৌন্দর্য, নির্দিষ্ট ভাবনা দিয়ে ওকে নটরাজের মতো, ওই যাকে রবীন্দ্রনাথ বাদ দিয়েছিলেন তাকে কিন্তু আবার নটরাজের ভূমিকায় ওনারা করলেন এবং সেভাবে সাজানোর দায়িত্বটা ওনারা নিলেন। এই যে বিভিন্ন মানুষের যে একটা সৃষ্টিশীল মানসিকতা এবং নতুন করে পাওয়ার একটা আশা, যে যা কিছু কুৎসিত তাই কিন্তু উচিত নয়, তাহলে সেটাই সুন্দর। তাহলে দাদা ওই যে আজকাল যারা ধরুন শাড়ি কেটে ড্রেস বানাচ্ছে বা বিভিন্ন কি বলবো জাঁকজমকপূর্ণ করছে, না এইবার আমি বলি, দেখো এবার রবীন্দ্রনাথ কতগুলো জায়গা আমরা কিন্তু একদম ম্যাট ফিনিশিং কাজ পছন্দ করি, একদম চকচকে ঝকঝকে আমরা শান্তিনিকেতনে কেউই ব্যবহার করি এবং সবসময় যেন আমরা সুতির শাড়ি ব্যবহার করি এবং কালারগুলো কারেক্টার অনুপাতে, কালারগুলো আমরা নেচার অনুপাতে, যেমন ধরো বর্ষার সময় আমরা চেষ্টা করি সবুজ বা মেঘের কালার, সেই কালারগুলো যেন বর্ষার প্রকৃতির মধ্যে আমরা পাই। শরতে যেমন আমরা নীল করতে পারি বা অফ হোয়াইট করতে পারি, যেগুলো আমি আকাশ মানে শরতে পাই। আবার আগুন কালার করতে পারি গ্রীষ্মের সময়, আবার হেমন্তের সময় অফ হোয়াইট করতে পারি বা হালকা আকাশি করতে পারি, শীতের সময় সাদা করতে পারি। এরকম প্রত্যেকটা কালার কিন্তু আমরা সেটাকে মেনটেন করেই করি। ডান্স জামার ক্ষেত্রে আমরা কি করি, ডান্স জামার ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন ধরো বজ্রসেনকে আমরা হয়তো দেখা গেলো বজ্রসেন একটা সুতির শাড়ি পরেছে বা সেটা পাটটা একটু ভালো হয়, তার সাথে ওই বজ্রসেনের ক্যারেক্টারটাকে আনার জন্য আমরা বেনিয়ান পরাই, পাগড়ি বাঁধার স্টাইল আলাদা করাই। বজ্রসেনে একই রকম দেখতে হবে, উত্তিও একই রকম দেখতে হবে, এইরকম নয়, কিন্তু ওখানে করা হয় তোমার ফেটি এবং ফেটি ঝুলানো, এই স্টাইলগুলো আলাদা হয়ে যায়, তখন ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা। এখনো পর্যন্ত সেই কাজ চলে যাচ্ছে, ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করার জন্য। জাস্ট এখন সবার মতো করে রবীন্দ্রনাথ নামকরণ নিয়ে এসেছে এবং ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা চিহ্নিত করার জন্য বিভিন্নভাবে গবেষণা চলছে, কিন্তু যে ওইগুলোকে কি করলে যে উত্তরকে কিভাবে বোঝাবো যে এইটাই উত্তর,
কি করে বোঝাবো এটা বজ্রশীল, কি করে বোঝাবো এটা কোটাল। এগুলোর জন্য যেমন কোটালের ক্ষেত্রে আমাদের সুবিধা গোপ টোপ দিয়ে লাল ইয়ে করে বোঝানো যায়, কিন্তু বজ্রশীল, নিত্য, অর্জুন বা বন্ধু বা অমর বা তোমার অরুণেশ্বর, এগুলো কি করে বোঝাবো? সব তো একটা একটা হয়ে যাবে। এবং এইগুলো নিয়ে এখনো পর্যন্ত গবেষণা কিন্তু চলছে, যে ওগুলোকে কারেক্ট, সেগুলো কিন্তু কলাভবনকে নিয়ে বসে সুন্দরভাবে সেখানে আলোচনা, বিভিন্নভাবে আমরা আলোচনা করি। এখনো যারা পুরনো লোক রয়েছে তাদের সাথে কথা বলি, তারা তখনকার জিনিসগুলো বলে যে আমরা এইভাবে এই শাড়ি এইভাবে পরাতাম, এইভাবে পরতাম। সেসব লোকও রয়েছে, তাদের সাথে এইসব কথা বলে বলে এখনো পর্যন্ত সেই চেঞ্জগুলো হচ্ছে, এখনো কিন্তু হচ্ছে। কিন্তু দেখো একটা জায়গায় তো শিল্প থেমে নেই, শিল্প তো বয়ে যাচ্ছে। এবং তুমি তো ভাবতে পারো না যে এই শিল্প বয়ে যাচ্ছে, এখানে যে ডুব দিয়েছো আবার সেই জলেই তুমি ডুব দেবে, তা তো হবে না, ও তো নদীর ধারা মতো বয়ে চলেছে। সুতরাং প্রথম থেকে যে নাচ নিয়ে যে আন্দোলন গুরুদেব স্টার্ট করেছিলেন, সেই আন্দোলনের আজকে ফলস্বরূপ কিন্তু তার মতকে ধরে আমরা কিন্তু নাচটাকে আজকে একটা কিন্তু বিশ্ব দরবারে বলতে পারো আমরা কিন্তু একটা জায়গা করতে পারছি। আরও ভালো হবে যখন মানুষ এটা, আরও অনেক মানুষ আছে শান্তিনিকেতন, কেন বাইরের প্রচুর মানুষ আছে যারা গুরুদেবের এই মানে মূল ভাবনাটা বুঝে ফেলবে, তখন কিন্তু তারাও কিন্তু দেখবে আরো অনেক নতুন সৃষ্টি করতে হবে। দাদা, ওই যে আপনি মিডিলে একটা ফেটটির কথা বললেন, এই ফেটটির ব্যবহারটা কবে থেকে এসছে বা কি করে এসছে? এবার সেটা দেখো, এগুলো সম্পূর্ণ ইয়ে হচ্ছে নন্দলাল বসু। আচ্ছা, নন্দলাল বসু ক্ষেত্রে একদম নন্দলাল বসু নিজের যে চিন্তা ভাবনা ওইগুলোর উপরে পাগড়ি মানার স্টাইল, আচ্ছা। এবং তুমি কি জানো ওই কপালের টিপ যেটা আঁকে পঞ্চভূতের, যে পঞ্চভূত, এবং ওগুলো কিন্তু আলাদা কৃতি, অপ, তেজ, মনুদ্বম, এদের কল্পনা, এই আলপনাটা কপালে আলাদা আলাদা, ওগুলো কিন্তু আলাদা আলাদা ভাবেই থাকে। ক্ষিতির এইরকম হবে, তেজের এইরকম, ওগুলো দিয়েও চিহ্নিত করে গেছে এই ক্যারেক্টারগুলো। সব কিছু কিন্তু নন্দলাল বসু। এবং বাটিক নিয়ে যে ব্যাপার, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে তোমার যখন সুধীশ কর, উনি তখন গেলেন ইন্দোনেশিয়া থেকে ফিরে এসে উনি কলাভবনে কতক্ষণের মধ্যে বাটিকটাকে চালু করে দিলেন। এবং তারপর থেকে ওই শান্তিনিকেতন, এবং তারপর ওই শান্তিনিকেতন ডিজাইন, এবং সেগুলো কিন্তু সারা বিশ্বব্যাপ্ত হয়ে গেল। এই যে সেই সময় যারা রয়েছেন তারা তো প্রত্যেকে একদম সোনার হাত দিলেই নতুন শিল্প হয়ে যাচ্ছে। সেই রকমভাবে আমি সে জায়গায় আমি আর বলছি যে প্রত্যেকটা ড্রেস এবং অভাব থেকে আমাদের কিন্তু সব কিছু সৃষ্টি। আমরা যেমন ধরো একটা সময় ছিল শান্তিনিকেতনে ফুল গাছ, শান্তিনিকেতনটা কি জায়গাটা ছিল, মাটির উর্বর, রবীন্দ্রনাথ দুঃখ করছেন এখানে চাষ হবে না, জল হবে না। উনি যখন মাটি কাটছেন, মাটি খুঁজছেন, আর সেই যে ক্ষয় দেখছে ওর থেকে ক্ষয়, আর সেখানে এই ক্ষয়ের মধ্যে কি গাছ থাকবে বলো? খেজুর থাকবে, আর ওরকম আগাছা কিছু থাকবে, আর তার সাথে কি থাকবে? অকুন্দা, ধুদ্র, এই জাতীয় ফুল থাকবে। সেখানে কি তুমি টগর পাবে, বেলি পাবে, গোলাপ পাবে, রজনীগন্ধা পাবে। এবার আস্তে 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 থেকে যখন এইটা কালটিভেট করার মতো জায়গা হলো, তখন সেটা তো রবীন্দ্রনাথই করলেন, এবং বিভিন্ন সব ফুল গাছ লাগালেন, তাদের আলাদা আলাদা নামও দিলেন। এই যেমন সোনাঝুরি, এরকম অনেক নামও গাছের দিন। এবং শেষের যে বিভিন্ন গাছগুলো যখন রোপণ করছেন, তখন সেখানে যখন ফুলটা দেখছে, তখন আরেকজনের মনের মধ্যে, প্রত্যেকে তো শিল্পী, তাদের মনে হচ্ছে বা এইরকম একটা অর্নামেন্টস করা যায়। যেমন ধরো ওই অভাবের মধ্যে অর্নামেন্টস, ফুলের অর্নামেন্টস কি করে করবে? সাদা আকন্দাকে নিয়ে আমরা যেটা এখন টগর ফুলে পুরি দিয়ে করি, ওটা তখন সাদা আকন্দ দিয়ে করা হয়। আচ্ছা, প্রথম ওইটা সূত্রপাত হয়েছিল, আমার নামটা মনে পড়ছে না, যত সময় শান্তিদেব ঘোষের কোনো বোন কিংবা কেউ করেছিল, কিংবা গৌরী দেবী করেছিলেন, আমি সঠিক জানি না। ওইটা কিন্তু সাদা আকন্দ দিয়ে করেছিল। তখন ফুল কোথায়? এবার কবে আস্তে 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 কবে থেকে নির্দিষ্ট কোনো একটা দিন নাই যে এই দিন থেকে টগর ফুল এসছে, এই দিন থেকে বেলি ফুল এসে, তো বলা সম্ভব না। অনেকেই বলেন দাদা যে রবীন্দ্রনাথের সময়কার এত ফেটটি, এত উত্তরীয়, এত কিছুই ছিল না, এখন অনেক বেশি ফেটটি উত্তরীয় হয়ে গেছে। না, রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দেখা বলছে না, উত্তরীয় কথা বারবার বলছে। এবং রবীন্দ্রনাথের নাচের ধারণাই আছে যখন ও ঘুরছে, উত্তরীয়গুলো ঘুরবে, উত্তরীয়গুলো ঘোরে। এটা কোনো আর্টের মধ্যে নেই, কিন্তু কোনো ডান্স ফর্মের মধ্যে নেই। এবং উত্তরীয়গুলো এমন করে ঝোলানো হয় যেন ও যখন ঘুরবে তখন যেন উত্তরীয়গুলো ওর সাথে ঝুলবে। এটা কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য, এটা একটা আলাদা বিউটি আছে। কিন্তু চয়েসের জায়গাটা, সৌন্দর্য জ্ঞানটা প্রত্যেক মানুষের সমান নয় তো। যেমন ধরো কাউরি কেউ ভাবছে যে লাল পরলে আমার ভালো লাগবে, তোমার যদি ধরো লালটা চয়েস থাকে, তোমার অধিকার আছে, তুমি লাল পরে স্টেজে নেমে গেলে। কিন্তু
মানুষের কথাটা ভাবতে হবে, কোন মানুষ কোন জিনিসটা পছন্দ করে, এবং আমার সৌন্দর্যের সাথে আমার সৌন্দর্য জ্ঞানটা কতখানি সেখানে প্রমাণিত হবে। তোমার এস্থেটিক সেন্সটা কতটা সেটা প্রমাণ করবে তোমার ড্রেস, তোমার আচল, তোমার চলাফেরা এবং তোমার চয়েস সবটাই। এই সৌন্দর্য জ্ঞানটা যার যত আছে সে তত শিক্ষিত। রবীন্দ্রনাথ তো সেটাই তো পেয়েছিলেন, যে মানুষের মধ্যে যখন সৌন্দর্য জ্ঞান চলে আসবে তখন মানুষ অটোমেটিকলি শিক্ষিত হয়ে যাবে। কিন্তু দাদা একটা কথা হলো, আপনাদের সময়কার যে নাচটা শিখেছিলেন, সেই সময়কার একটা প্রথাগতভাবে সবাই শিখেছিল, আর বর্তমানে যারা শিখছে তারা কিন্তু তাদের শুধু নাচের ভাবতে হচ্ছে যে আমি নাচ শিখে হবেটা কি, বা নাচটা আমি শিখে করবোটা কি, বা আপনাদের সময়কার যে শেখার স্টাইল বা যেটুকু আর এখনের যারা কাজ করে সেটা আপনি কি করে কিভাবে না দেখছেন? দেখো, আমি তোমাকে বললাম আমার বাড়িতে যখন আমি এরকম দেখছি, আমার কিন্তু কখনোই ওই রুজি রোজগার আমি একজন বড় ডান্সার হব বা আমি বিশাল নাম করা হবো এইসব উপর নয়। আমি জিনিসটাকে ভালোবেসে কিন্তু ফেলেছি। বর্তমানে তো এখন এবার কি বাস্তব সত্য তো এটা সত্যি তো, বাস্তব সত্য এটা সত্যি যে পেটকে পুষে রেখে তো আর এইরকম কথা বলা যায় না। না। সবারই একটা রুজি রোজগারের থাকে, শিল্পকে কখনো রুজি রোজগারের আওতায় আনা দরকার নেই। এটা অটোমেটিকলি পাবে, অটোমেটিকলি ও পোশাক ভগবানের পোশাক ঠিক করে যাবে। কারণ এর মধ্যে শিল্পের মধ্যে রুজি রোজগারের জন্য যদি শিল্প হয়ে যায় তাহলে কিন্তু কলকাতা সেই বাবুর সমাজ ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু দাদা ব্যাপারটা হচ্ছে কি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আজকাল পিওরিটি আর পিওরিটি যে জিনিসটা সেটা সবাই অ্যাকসেপ্ট করছে, আমি বলছি না অ্যাকসেপ্ট করছে না, কিন্তু তা থেকেও লোক না, ধরুন আপনি একটা ডান্স ফর্ম হচ্ছে, সে হয়তো খুব সুন্দর করে একটা সাধারণ শাড়ি পরে নাচ করছে, আর কেউ ধরুন একদম জাঁকজমকপূর্ণ বেনারসি তাঁতের শাড়ি কেটে একটা ড্রেস পরেন, লোক ওই জিনিসটার দিকে দৌড়চ্ছে। তখন কি হচ্ছে, বাকিরাও তাহলে ওইটা দেখতে সুন্দর, আমরাও তাহলে এই জিনিসটা করি, এখন তো অনুকরণ হয়ে এটা যায়। এটা যুগের হাওয়া। দেখো, একটা সময় ছিল, তুমি সেই সময়কে চলচ্চিত্রগুলো ভাবো, চলচ্চিত্রগুলো সেই সময়কে ভাবো, সেই সময় চলচ্চিত্রের নাচগুলো ভাবো। সেখানে বৈজয়ন্তীমালা ওনার নাচ বা মালা, এই যে এনাদের যে নাচ, ওনার যে নাচের যে স্টাইল, নাচের যে পছন্দ, আঙ্গিক যে পছন্দ, সেটা তো কেউ অস্বীকার করতে পারে না। সেই সময় ওই জাতীয় শিল্পটা তখন মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নাচ সম্বন্ধে এই যে আইডিয়া চলে এসছে, আজকের যুগে মানুষের কাছে নাচ সম্বন্ধে কোন নাচটা ঘুরে বেড়াচ্ছে বলতো? যেটা নাচ নয়, অ্যাকচুয়ালি অ্যাক্রোবাইটিস। দুর্নাম করে বাজছে, অ্যাক্রোবাইটিস করছে। আমি ওদের ট্যালেন্টকে অস্বীকার করছি না, ওরা প্রতিভাপূর্ণ, এটা সত্যি, কিন্তু ওইটাকে নাচ, ওর নাম আলাদা হওয়া উচিত, নাচ নয়। কিন্তু নাচের মধ্যে থাকবে অনেক মনের ইমোশন, আবেগ থাকবে, ভাব থাকবে, চলার ধারা আলাদা থাকবে, হাত যখন ঘুরবে সেটাও, কিন্তু ওইটার মধ্যে কোনো ভাব বিলং করে না, ওটার মধ্যে কোনো ভাব বিলং করে না সেটা, সুতরাং এটাকে নাচ বলা যায় না, ওইটার নাম আলাদা হওয়া উচিত। রবীন্দ্রনাথ কোনো একজন বিশিষ্ট লোকের সম্বন্ধে এই কথা কিন্তু বলেছেন যে তার ট্যালেন্টকে আমি ভীষণভাবে স্বীকার করি, কিন্তু তার নাচের দুর্বল দিক আছে, সে এখন অনুকরণ করতে ভুলে যায়নি। যেমন দাদা আজকাল আমরা দেখি অনেক বড় বড় নৃত্যশিল্পী, যারা শাস্ত্রীয় নৃত্যের বড় বড় নৃত্যশিল্পী, তারা সেই শাস্ত্রীয় নৃত্যের পোশাক পরে শাস্ত্রীয় নৃত্যের মতোই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ করছে। তাহলে আমরা সেটাকে কিভাবে, প্রবলেমটা এই জায়গায়, জানো তো, প্রবলেমটা হয়ে যাচ্ছে এই জায়গায় যে এবার রবীন্দ্র একটা সময় যাবে শাস্ত্রীয় নৃত্যগুলোর ক্ষেত্রে সারা ভারতবর্ষে অবজেকশন চলে আসবে, কিন্তু রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে এইটাই আমাদের রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন, ভারতবর্ষের বড় ইতিহাসের মধ্যে সবথেকে মূল কথা কি জানো তো? আমাদের ভারতবর্ষে গর্বে একজন ভাঙবে সবাই, গর্বে একজন ভাঙবে সবাই। কিন্তু রবীন্দ্র নৃত্যকে নিয়ে এইরকম করে ফাইট করা বা আর ওইসব ক্লাসিক্যাল ডান্সগুলি কি হয়েছে, দীর্ঘ কয়েকশো বছর হয়ে গেছে, তারা একদম পুরো মানে কতগুলো জেনারেশন। সেটা বলছি না দাদা, ধরুন আজকে একটা রবীন্দ্র নৃত্য ডান্স এবার দেখো না, এবার ওখানে আমাদের কিছু করণীয় থাকছে না, ওখানে আমার কোনো কিছু করণীয় থাকছে না। একজন বড় গুরু তিনি ধরুন একটা রবীন্দ্র নৃত্য করছেন, আমার সামনেই করছেন, আমি কিন্তু ওনাকে অবজেক্ট নিতে পারছি না, কেন অবজেকশন আমি কিভাবে দেবো? আমার কাছে অথেন্টিকতা কি আছে? রবীন্দ্রনাথ স্বরলিপি করে গেছে নাচে তো কোনো কিছু, নাচটা তো ভেসেছিল, কিন্তু উনি কিন্তু সময় ছিলেন, কিন্তু সমাজদার যারা
তারা কিন্তু রবীন্দ্র নৃত্যের সম্বন্ধে জেনেছে। এখন দেখবে আস্তে 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 ওটা নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে বলছি ওটা থাকবে না বেশি দিন। মানুষ এবার বলতে শুরু করেছে, কারণ অরিজিনাল ফর্মটা কিন্তু কলকাতায় পৌঁছে যাচ্ছে, এটা তোমাকে বলে দিচ্ছি। কলকাতা ভারতবর্ষে এমন একটা জায়গা, সেখানে মানুষের কাছে অরিজিনাল ফর্মটা যখন পৌঁছে যাবে তখন কিন্তু কোনো মতে অন্য কিছু নেবে না। আমি তোমাকে বলে যাচ্ছি, দেখবে আস্তে আস্তে অনেক কমেছে। আগে তো অনেক কিছু ছিল, আগে তো শুয়ে শুয়ে এর উপর করে, এখন এই নাচের সব বিভিন্ন ছেলেমেয়েরা আসছে, বিভিন্ন স্টাইল নিয়ে তারা আসছে, তাদের ওই স্টাইলটাকে আমরা যখন সরিয়ে দিচ্ছি। প্রথম যখন আমরা নাচের ইন্টারভিউ নিলাম রবীন্দ্র ইয়ে করার জন্য, সে বছর নাচের মেয়েদের কি অবস্থা তুমি ভাববে, রবীন্দ্র নৃত্যই খুঁজে পাচ্ছে। কেউ শুয়ে শুয়ে, কেউ বসে বসে বিভিন্ন ধরনের করছে। ওদের মধ্যে থেকে আমরা মেয়েকে নিয়েছিলাম, তাদের এই আঙ্গিকটাকে ভোলার জন্য আমাদেরকে নতুন করে সৃষ্টি করতে হয়েছে। আমাকে বিশেষ করে আমি বোলের উপরে বিভিন্ন ধরনের তালে, বিভিন্ন ছন্দে, বিভিন্ন স্টাইলে নাচে কম্পোজ করে তাদের মধ্যে অনবরত প্র্যাকটিস করে 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 কয়েক মাস পরে দেখা যাচ্ছে ওদের মধ্যে শান্তিনিকেতন আঙ্গিকটা ফিরে চলে এলো। যেটা তোমার ক্লাসিক্যালের ক্ষেত্রে যেমন ধরো প্রথম থেকে আডবু বা চালি, এই যে বিভিন্ন, কিন্তু এখানে এটা ক্লাসিক্যাল নয়, কিন্তু এই আঙ্গিকটাকে ওদের মধ্যে তো সাইন্টিফিক ওয়েতে নিয়ে আসতে হবে। সেই জন্যই কিন্তু ব্যবস্থা করে আমি তখন নিজের মধ্যে এরকম ভেবে এখনো তাই করি, যে বিভিন্ন স্টাইলের ফর্মগুলোকে নিয়ে এবং তাদেরকে ছন্দের মধ্যে বাজনার সাথে তাল তাল দিয়ে ওদেরকে ওগুলো প্র্যাকটিস করানো, রীতিমতো প্র্যাকটিস করিয়ে আস্তে 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 কয়েক মাসের মধ্যে আমরা দেখি ওর মধ্যে শান্তিনিকেতন আঙ্গিকটা চলে আসছে। দাদা, এই আপনি যে বিভিন্ন স্টাইল বলেন, সেই কথার সূত্রপাতে বলি, অনেকেই বলছেন যে ঠাকুর থাকাকালীন জাবা বা কেন্ডি এইসব নাচের প্রচুর প্রচলন, ঠাকুর পছন্দ করতেন, কিন্তু বিশ্বভারতীতে এখন আর সেসব স্টাইলের নাচ দেখা যায় না। না দেখো, রবীন্দ্র নৃত্যকে কিন্তু ওইভাবে দেখলে হবে না। হ্যাঁ, রবীন্দ্র নৃত্য কিন্তু এখন যদি হয়, রবীন্দ্র নৃত্য হচ্ছে সর্বত, রবীন্দ্র নৃত্য হচ্ছে সর্বত, ওখানে সব রকম থাকে, কিন্তু জলে যখন মিশে যাবে তখন তুমি কিন্তু তাদের অস্তিত্ব পাবে না। তুমি কথাগুলির মধ্যে তো অনেক নাচের ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে অনেক নাচের ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্সগুলি কি ওখানে থাকে? পাও, খুঁজে পাও কি? না, যদি যদি রবীন্দ্রনাথের এরকম ইনফ্লুয়েন্স থাকে, রবীন্দ্রনাথের যদি এরকম ধরনের ইনফ্লুয়েন্স থাকে এবং সেটা যদি রবীন্দ্রনাথের মত অনুসারে গঠন করা যায়, তাহলে তো ও তো নিমজ্জিত হয়ে যাচ্ছে, তুমি ওই জলটাই, ওই জলে ভুলে যাচ্ছে তো সবটাই। তুমি সেখানে আলাদা করে অস্তিত্ব খুঁজে, মণিপুরি কোনটা, কথাগুলি কোনটা খুঁজে পাবে? তাহলে তো আমাদের মনে আছে কোন একজন, আমি দেবুদা কম্পোজ করেছিলাম, আমরা একটা ভারতনাট্যমের নাচ করেছিলাম সামান্য, উনি ভারতনাট্যম ভারতনাট্যম হচ্ছে না, এই কে না হচ্ছে। তখন ওনাকে যখন ও আচ্ছা 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 আচ্ছা, আমি যখন বোঝালাম যে দেখুন অরিজিনাল ফর্মটা এইরকম এরকম এরকম, কিন্তু আমাকে তো রবীন্দ্রনাথকে ভাবতে হবে, আমাকে তো ওই ফর্মটাকে ওর উপাদানের স্বরূপটা পরিবর্তন করতে হবে। আমার থেকে আরো অনেকে ভালো ভালো আছে যারা এর স্বরূপ পরিবর্তন করে নিতে পারবে, তাহলে আমি কেন এটা করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন একটু ইন্টারেস্টেড, বা এটা তো সবসময় বললাম যে অরিজিনাল ফর্মটাকে আমার হুবহু অনুকরণ করা নয়, ছাঁচে ঢালাই করে একটা মূর্তি তৈরি করা খুব সহজ, কিন্তু অরিজিনাল মূর্তি ফর্মটাকে প্রথম যে করে সেই হচ্ছে শিল্প। আমরা যেগুলো করছি, যেমন ধর আমি যেগুলো করছি সেগুলো আমরা শিল্প কর্মী, আমরা শিল্পী নয়। রবীন্দ্রনাথ শিল্পী সৃষ্টি করতে গিয়েছেন, শিল্প কর্মী নয়। তাহলে দাদা, আজকের যে জেনারেশন যারা নাচ করছে বা আগামী প্রজন্ম যারা করবে, তাদের জন্য আপনি কি বলতে চান? রবীন্দ্র নৃত্য করতে গেলে তাদেরকে কি, কোন বিষয়গুলো সামনে রেখে করা উচিত? আমি প্রত্যেক স্টুডেন্টকেই একই কথা বলি, এমন কোনো আঙ্গিক, এমন কোনো ভাব প্রকাশ করো না যেখানে উত্তরপন্থা অবলম্বনের বিষয় হয়ে যায় নাচটা, এইটা থেকে একদম দূরে সরতে হবে। রবীন্দ্রনাথ শ্যামা নৃত্যনাট্য যখন উনি কথা কাহিনীতে পদ্যরূপ দিচ্ছেন, সেখানে যে আলোচনা আছে, সেখানে যে সিন আছে, সেটা কিন্তু নৃত্যে যখন ব্যবহার করছে বিন্দুমাত্র স্পর্শ পায় নাই। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের ক্ষেত্রে সাহিত্যে যা আছে সেটা কিন্তু স্টেজে মঞ্চস্থ করার সময় ওখানে একটা জায়গায় কিন্তু সব নেই। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ। সুতরাং নাচের ক্ষেত্রে একদম খুব সন্তর্পণে যেন এমন কিছু স্টেপ, এমন কিছু ভাব, এমন কিছু ড্রেস, এমন কিছু আঙ্গিক, এমন কিছু মেকআপ ব্যবহার না হয় যেখানে গিয়ে প্রমাণিত হয় যে এটা উত্তরপন্থা অবলম্বনের বিষয়। দাদা, আপনি যে ভাব জিনিসটা বললেন, অনেকেই বলতেন যে রবীন্দ্রনাথকে আগে ভাব নৃত্য বলা হতো, কিন্তু ভাব ছাড়া তো কোনো নৃত্য হবে না, সব নৃত্যের মধ্যেই ভাব আছে। না, ভাবের সাইন্টিফিক তত্ত্বটা কি? ভাবের সাইন্টিফিক তত্ত্বটা কি? কিসের মাধ্যমে ভাব আসে? ভাবটা আসে কিসের মাধ্যমে? গতির মাধ্যমে। তুমি একটা গোলাপ ফুলকে দেখেছো, এবার গোলাপ ফুলটা দেখার পর তোমার কি মনে হয়? তোমার সুন্দর লাগবে,
কিন্তু সেই শূন্যতা অনুভূতিটা তুমি কি করেছো, এর বিজ্ঞান ভিত্তিক কারণটা কি? কারণ এটা বলছে যে এটা বলছে গতির মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে, তখন তোমার ওটাকে ভালো লাগে। এবং এখানে দেখো ভাব একটা বিশাল, কোথা মন, কোথা ব্রেন, কোথা গতি, কোথা ভাব। এই ভাবকে বলবো, ভাব ছাড়া মানুষ হতে পারে? অভাবে যারা হয় তারা তো পাগল। না, তাহলে কি রবীন্দ্রনৃত্যকে আমরা ভাব নৃত্য বলতে পারি? ভাব তো থাকবে, যে কোনো নৃত্য। না, সেটা না দাদা, আমি তো কি না। বলছেন যে রবীন্দ্রনৃত্য কেন বলছো এটা ভাব নৃত্য বলা হতো? না না, একদমই না, এইরকম কোনদিন বলা নেই। আধুনিক ভারতীয় নৃত্য শান্তিদেব বলেছেন, শান্তিদেব ঘোষ বলেছেন আধুনিক ভারতীয় নৃত্য নাম দিয়েছিলেন শান্তিদেব ঘোষ, এটা সত্যি। কিন্তু সেই যুগটা আলাদা। আজকে 100 বছর হয়ে গেছে, আমরা এই নাচ নিয়ে বিভিন্ন দেশ বিদেশে প্রান্তে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে গেছে। তাহলে গুরুদেবকে রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে কেন আমরা ওনার নামকরণ এটা করতে পারি না? রবীন্দ্রনৃত্য নিশ্চয়ই নিশ্চয়ই না। একদম একদম কেন বলো, রবীন্দ্রনৃত্য কেন করতে পারি না? একদম। আজকে আমরা সেই জায়গাটা গিয়ে, সেই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকে বারবার বলি যে মানুষ সৌন্দর্যকে মানুষের কাছে আমাদেরই পৌঁছে দেওয়া দরকার। প্রকৃত সৌন্দর্য বোধ কার আছে, প্রকৃত সৌন্দর্য বোধ কার আছে তখনই প্রমাণিত হয় যখন একজন শিল্পী মঞ্চস্থ করেন তার অনুষ্ঠানকে, সেটা কিবা ক্লাসিক্যালে হোক, কিবা ফোকে হোক, কিবা এমনও। এবং দেখো যারা হয়তো উগ্র সেজে মণিপুরি করতে লেগে গেল, কি ভাবো আবার উগ্র সেজে একদম ভালো নাটক করতে লাগবে, সবকিছু ভালো লাগবে, কিন্তু তা মন মনে নিতে পারবে না। দাদা, আপনি যে মণিপুরের কথা বললেন, ঠাকুর তো ত্রিপুরাতে প্রথম মণিপুরি নাচ দেখেছেন, এবং আমাদের এই বিশ্বভারতীতে প্রচুর মণিপুরি নৃত্য গুরুরা আসছেন, এখনো বিশ্বভারতীতে মণিপুরি নৃত্য। আমি তোমাকে এই কথা বলিনি, কিন্তু ঠাকুরের সঙ্গে মণিপুরি নৃত্যের যে এই প্রশ্ন তোমার একটা করা উচিত সেখানেও, যে কেন গুরুদেব মণিপুর দিলেন। হ্যাঁ, মণিপুর সেখানে একটা প্রয়োজন ছিল, কারণ রবীন্দ্রনাথ যখন না, ঠাকুর তো মণিপুর যাননি। না, জাননি নয়, যেতে দেওয়া হয়নি। আচ্ছা, আমি তোমাকে বলে রাখি ঘটনাটা। আচ্ছা, তখন সাহেবরা, উনি তখন নাইটবাদী ত্যাগ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঙ্কর সিং বলে একজন রাজা ছিলেন, ঠিক আছে, এবং ব্রিটিশরা রাজা সিলেকশন করতেন। এবং যেহেতু রবীন্দ্রনাথ গুরুদেব তখন নাইটবাদী ত্যাগ করেছে, তখন উনি মণিপুর যান বলে ঠিক করেছে, ওনাকে রাজা ঢুকতে দেয়। কারণ হচ্ছে যদি রবীন্দ্রনাথ মণিপুরে ঢুকতে, তাহলে ওনার পরে আর রাজা হতেন না। একদিন এইটা আমি একটা পেপার করলাম, কিন্তু কঙ্কর সিং এর ঘটনা। কঙ্কর সিং একজন রাজা ছিলেন, কঙ্কর না একটি নাম জানেন। কিন্তু রবীন্দ্রনৃত্যের মধ্যে তো আমরা একটা মণিপুরের ছাপ একদম, সেটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরার মহারাজাদের প্রচুর অবদান। আচ্ছা, আজকে দেখো ত্রিপুরা যদি না থাকতো, শান্তিনিকেতন অনেক কিছু সৃষ্টি হতো। ত্রিপুরা মহারাজা, ত্রিপুরা রাজপরিবারে যে ওনাদের সাথে যে সখ্যতা ছিল, এবং ওনারা যে রবীন্দ্রনাথকে এত গুরুত্ব দিয়ে ভালোবাসতেন, তুমি ভাবতে পারবে না। রবীন্দ্রনাথ যখন অভাব পড়ছে, তখন একটা কমিটি হয়েছিল টাকা তোলার জন্য। তা ত্রিপুরার রাজা, কোন রাজার নামটা আমি ভুলে যাচ্ছি, উনি তখন বললেন যে গুরুদেব আমি সাহিত্যিকার, আমি এমনি ভাববেন না, এই কাজ আপনার নয়, এই কাজ আমরা কালেছি। এবং জগদীশ চন্দ্র বোসকে ওই রাজার পরিবার থেকে জগদীশ চন্দ্র বোসকে বিদেশে পাঠাবে ওই টাকা খরচা করে। এবং জগদীশ চন্দ্র বোস বারবার গিয়ে মহারাজার বাড়ি থেকে বারবার গেছেন। এবং ত্রিপুরার রাজার অবদান শান্তিনিকেতন করতে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ঠাকুর মণিপুরিটাকে তো ভালোবেসেছেন বলে তার বিশ্ব দরবারে মণিপুরি নাচটা। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃত শিল্পদশা, এবং উনি শিল্প মানে যা কিছু দেখতেন তা একদম খুব মানে একদম নির্যাস গ্রহণ করতেন। আমাদের মতো হাঁসের মতো নয়, উনি একদম গভীরে গিয়ে রূপ তুলে নিয়ে আসতেন। আমরা কেউ এখনো যত বড়ই শিক্ষিত আমরা করি না, কারণ আমি তো বলতে পারি আমার যদিও শিক্ষা দীক্ষা নাই, তাও আমি বলছি গভীরে গিয়ে সবকিছু রূপ তুলে নিয়ে আসার দক্ষতা একমাত্র রবীন্দ্রনাথই দেখিয়ে গেছেন। আর ভারতবর্ষে এইরকম মহাপুরুষ আর জন্ম হবে না। আমরা এখন যেগুলো করছি সে যে খানিকটা দুধ খানিকটা হাঁসের মতো হয়ে গেছে। উনি যে প্রত্যেকটা জিনিসে একদম রুটে গিয়ে প্রত্যেকটা জিনিস না আবিষ্কার, সহজ পাত্রা ভাবো, সহজ পাত্রা যে সৃষ্টিটা ভাবো। সুতরাং রবীন্দ্রনাথ ওখানে কোনো কিছু করার থাকবে না। কিন্তু দাদা, যেরকম আমরা মনে করি যে আজ কিছু টাইম মণিপুরি নাচ করি, আমাকে একবার মণিপুর যেতে হবে, আমি সেটা সব শিল্পের ক্ষেত্রে, যারা উড়িষ্যা করে তারা উড়িষ্যাতে যায়, তাহলে যারা রবীন্দ্রনৃত্য করে তাদেরকে শান্তিনিকেতন আসা উচিত, এবং সেই জিনিসটা দেখা। এবং শুধু তাই না, সেটা শুধু ওনাদের উচিত বললে হবে না, এখানে আমাদেরও উচিত যে এরকম ব্যবস্থা করা। এটা অস্বীকার করবো না, আমরা এখানে শান্তিনিকেতন থেকে সেই ব্যবস্থা করার দরকার আছে। যে বাইরের লোকরা এসে অন্তত এই ফর্মটাকে শিখে যাক, কিছুদিনের জন্য এখানে ওয়ার্কশপ করুক এবং শিখে যাক, এবং তাদের সাথে
তাদেরকেও প্রচার করাবার জন্য কাজে লাগানো হোক, তাহলে অরিজিনাল ফর্মটা কারণ এটা তো 100 বছরের পুরনো একটা 100 ডান্স বছরের ফর্ম। হ্যাঁ। তো দাদা এই যে ওয়ার্কশপের ব্যাপারটা বলেন, সবকিছু তো আজকাল একটা টাকা পয়সার দরকার, কারণ একজন মানুষ যখন সে ঘর থেকে বের হচ্ছে তার যে একটা কনফিডেন্স আছে, সেক্ষেত্রে অনেক সময় ইচ্ছে করলেও আমরা সেটা করতে পারি না, কারণ একজন গুরুকে নিয়ে যাওয়া, নিয়ে রাখা, তার সম্মান, তার দক্ষিণা, কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু গান বাজনার ক্ষেত্রে সেমন খরচ কিন্তু আর পড়ছে না। আগে যেটা ছিল যে একটা কেউ গান বাজনা করছে, তাকে ভালো করে ফ্যামিলি থেকে ঠিক আছে সে করছে করুক, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমি বলতে পারি তুমি কি করো, আমি নাচ করি বা গান করি, না তাছাড়া কি করে, একটা প্রশ্নবোধক চিহ্ন রয়। না, এখন সেই প্রশ্নটা এখন আস্তে আস্তে উঠে গেছে। কারণ হচ্ছে আমি তোমাকে বলছি, সেটা যুগের হাওয়াই বলতে পারবো না বা যুগের অভাব বলতে পারবো না। কারণ হচ্ছে এখন কিন্তু মানুষ ওই পারফর্মিং আর্টের দিকে প্রফেশনাল একটা এডুকেশন দিতে চাইছে। যখন জিজ্ঞেস করে প্রশ্ন আছে, তখন ওরা প্রফেশনাল একটা, সবসময় কেউ ভাষা নিয়ে পড়ছে, কেউ নাচ গান নিয়ে পড়ছে, কেউ ছবি নিয়ে পড়ছে। কারণ ওরা ভাবছে যে এরপরে চাকরি আর হয়তো হবে না, কারণ ভারতবর্ষে যা জনসংখ্যা বাড়ছে, তাদের চাকরি আর হবে না। সুতরাং আমাদেরকে নিজেদেরকে আমরা স্বনির্ভর হতে পারবো সেরকম শিক্ষা নেওয়া ভালো, এবং স্বনির্ভর শিক্ষাটাই এখন কিন্তু বেশি চাই। যে দাদা আপনি একটু বলুন যে একজন, আমি আবারও বলছি কথাটা, রবীন্দ্র নৃত্য করতে গেলে তাকে কি কি বেসিক কি কি জানতে হবে এবং জানাটা দরকার? একদম, শোনো, প্রথমত হচ্ছে রবীন্দ্র নৃত্যকে যে সাবজেক্ট করবে, তার প্রথম যেগুলো জানা দরকার, তাকে ভাবতে হবে যে আমি একটা ল্যাবরেটরিতে ঢুকেছি, একটা ল্যাবরেটরি, একটা টিচারকে সেটা ভাবতে আমি একটা ল্যাবরেটরিতে ঢুকেছি। ওই আলমারিতে কথাগুলি আছে, এই আলমারিতে ভারতনাট্যম, এইখানে মণিপুরি, এখানে ফোক, ওখানে বিদেশি ডান্স, এখানে ওখানে ওই ল্যাবরেটরি। এগুলোকে নিয়ে এসে তুমি রূপ পরিবর্তন করো কন্টিনিউ, সবসময় তুমি ওদের গবেষণা করো কিভাবে এই রূপগুলো পরিবর্তন হয়, অথচ সৌন্দর্যটা কি করে বিকাশ হয়। এইটা হচ্ছে ফার্স্ট কথা। এইবার যেগুলো আলমারিতে যে মূল্যবান শিল্পগুলো ঢুকানো রয়েছে, এগুলো যদি কেউ নিজে নিজে শিখে আসে, সে যখন নিজে একটা ল্যাবরেটরি হয়ে যাবে, এরকম ধরনের বিভিন্ন নাচ শিখে অরিজিনাল ফর্মগুলো, তারপর যখন সে ওইটাকে রূপ পরিবর্তন করবে, সেটা তো প্রত্যেকের খুব দরকার। যারা ক্লাসিক্যাল ফর্ম অরিজিনাল শিখে আসুক, ফোক অরিজিনাল শিখে আসুক, বিদেশি ডান্স অরিজিনাল শিখে আসুক, যেটা মানে যুগের সাথে নয়, অতীতে যা ছিল সেই অরিজিনাল ফর্মগুলি শিখে আসুক। তাহলে কি হবে, তাদের কিন্তু মানে রবীন্দ্র নৃত্য করার পক্ষে খুব সহজ হবে। শুধু সহজ নয়, আরো আরো বেশি সুন্দর। কিন্তু দাদা ধরুন কেউ কিছু ফর্ম জানেই না, কিন্তু সে করতে চাইছে, হ্যাঁ, এবার তখন কি করতে হবে, এবার সেখানে টিচারদের কি করতে হবে, দেখো অভাবের মধ্যে তো সবকিছু অভাবের তো সৃষ্টি হয়েছে। আজকে দেখো, আমি তো ধরো সব পৃথিবীর ডান্সগুলো যাই না। এখানে যেমন রবীন্দ্রনাথের কোনো একজন, উনি দোলন কবিতার সাথে বিদেশি ফর্মে নাচ করেছিলেন দার্জিলিংয়ে, শ্রীমতী ঠাকুর, উনি ওয়েস্টার্ন ডান্সটা ভালো জানতেন, ফলে ওনাকে যেটা সুবিধা হয়েছিল। কিন্তু আমার একটা লোকের পক্ষে তো অতগুলো নাচ জানার ইয়ে নেই। এবার তুমি যা আছে, তুমি যা জানো, সেখান থেকে যদি তুমি ফর্মটাকে আলাদা করে পড়ো এবং রবীন্দ্রনাথের আঙ্গিকের সাথে রবীন্দ্রনাথ যা চাইছেন সেই আঙ্গিকটা যদি সেখানে উপস্থিত হয়ে যায়, তাহলে তোমার কোনো অসুবিধা নেই। তোমাকে সবসময় ক্যান্ডি একটা লাগাতে হবে, কথাগুলি একটা লাগাতে হবে, ভাবনাটম একটা লাগাতে হবে, এটা নয়। হুবহু কোনো কিছুর প্রতিফলন ওখানে ঘটানো উচিত নয়। যতদূর পারবে সেই উপাদানের সবকে পরিবর্তন করতে হবে। উনি কিন্তু তার ছবিতে দেখিয়ে গেছেন, ও কিন্তু একটা মানুষকে আঁকতে পারতেন, কিন্তু ওর ছবি কোনো দেখেছো, কোনো একটা নির্দিষ্ট কোনো ছবি আছে, ওখানে কিন্তু একটা নতুন নতুন সৃষ্টি। তাহলে আমি বলতে চাইছি যে যে রবীন্দ্র নৃত্য করতে চাইছে তাকে নির্দিষ্ট কোনো একটা ফর্ম যদি সে জানে সেটা ভালো ব্যাপার, যদি নাও জানে তাহলে মোটামুটি একটা তাকে বেসিক জ্ঞানটা থাকতে হবে। বেসিক জ্ঞানটা, এবং যদি বেশি জানতে খুব ভালো। শোনো, ভারতবর্ষের যেসব ক্লাসিক্যাল ফর্মগুলো রয়েছে, এগুলো তো খুব মূল্যবান। এটা তো ভারতবর্ষের একটা বিশাল। কিন্তু দাদা সেক্ষেত্রে ধরুন অনেক জায়গায় দেখা যায় যেন একটা গানের 4টে লাইনে একটা লাইনে 4টে ওয়ার্ড আছে, ওই 4টে ওয়ার্ডে 4টে সে স্টেপিং করছে। না, ওইরকম করলাম, কারণ তার সে তো বেসিক না, মানানসই হতে হবে। যেমন ধরো, আমি তোমাকে একটা বোল নির্বাচনের ক্ষেত্রে বলি। দেখো, আমি একটা গান বলছি, দেখো, যেমন ধরো, হৃদয় মন্দির ডমর গুরু গুরু ঘন মেঘের কুটিল্য কুঞ্চিত, এখানে যদি তুমি একদম অন্য কিছু বলবা, হবে না। কারণ এর যাওয়াটা এই অঙ্গ যাচ্ছে,
আর এই গানটার ওয়েবটা কি হৃদয়ে মন্দির তোমাকে বলটা দিকে ধিং ধিং তাং ধিং তাং এই যে ওয়েবটা, এই ওয়েবটাকে তোমাকে আগে জানতে হবে। এই ওয়েবটার প্রথমে এটা করলে সেটা হবে না। ওই তালের সাথে, ওর ভাবের সাথে, গানের এই মূর্ছনার সাথে তোমাকে বোন নির্বাচন করতে হবে, এবং সেই বোন নির্বাচন তোমাকে করতে হবে শুধু নয়, হুবহু অনুকরণ নয়, তোমাকে ওখানে নিজেকে ক্রিয়েট করতে হবে, প্রতিনিবেদনকে সৃষ্টি করতে হবে। তবেই তুমি সেই জায়গাটা একদম রবীন্দ্রনাথের মত অনুসারে তুমি সেটা করতে পারছো। তাহলে দাদা আমরা বলতে পারি যে যাই করি আমরা ঠাকুরের যে ভাবনাটা সেটাকে রেখে একদম। আমাদের করতে হবে। একদম। আর রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই ভাবনা যারা বুঝে যাবে, ওনার যে এস্থেটিক, ওনার যে দর্শক, সেটা যে বুঝে যাবে এবং সেটা মনে মনে যে রাখবে, এবং উনি প্রসেসগুলো বলছেন, উনি প্রসেস অনেক সময় উনি আমাদের অনেকের কাছে শুনেছে, এরকম কথাও বলেছেন যে মণিপুরীকে ছাড়তে হবে, কথা বলে চলবে কেন, ধারবে কেন, হবে না বলছেন উনি, ওনার পছন্দ একটা জায়গা। কিন্তু কি হচ্ছে, সেই সময় মানুষকে বোঝাতে বোঝাতে ওনার দিন যাচ্ছে। কিন্তু আস্তে 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 গবেষণার ফলে দীর্ঘদিন গবেষণা করতে করতে, যেমন হরিদাস নেয়, তেলু নেয়, তারপর মাধবেন্দ্র মুখার্জি, জিতেন সিং, আমবি সিং, আবার তোমার মণিপুরী নৃত্যের গুরুরা নবকুমার ঠাকুর, এরা সবাই এসে প্রত্যেকের একটা করে অবদান রয়ে গেছে। প্রথম দিকে তো দাদা যখন মণিপুরী নৃত্যের গুরু এসেছিলেন, আমি যতটুকু জানি একটা কাঠি নাচ শিখিয়েছিলেন। হ্যাঁ, ওটা বুদ্ধিমন্ত সিং। হ্যাঁ, এবার বুদ্ধিমন্ত সিং কিন্তু উনি ত্রিপুরার, হ্যাঁ কারণ ত্রিপুরায় ছিলেন, উনি ছিলেন কার্টুন কৃত্রিমা আর্টিস্ট, আচ্ছা, এবং উনি অমন ঠাকুরের সাথে দেখা করতেছেন। আর গুরুদেব তখন নাচের টিচার খুঁজে পাচ্ছেন, কেউ আসতে চাইছে। তখন গুরুদেব কে অমন ঠাকুর তখন মণিপুর কাছারে একটু নাচ জানে, তখন অমন ঠাকুর রবীন্দ্রনাথকে বললো যে দেখো এসে একটু নাচ টাচ জানে, তুমি একে নিয়ে দেখাও। তখন ওই বুদ্ধিমন্ত 1920 সালে এখানে এসে ওই করে নাচ টাচ শিখিয়েছিলেন কাঠি, মানে গোষ্ঠভঙ্গি। এবং সেখানে একটা গানও রচনা হয়েছিল। আচ্ছা, সেখানে একটা গানও রচনা হয়েছিল, ওই গানটার নামটা ভুলে আছে, তোলই না তো কোন একটা না গান ওই নাচের জন্য করা হয়েছে। আচ্ছা, প্রথম রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যের গুরু তাহলে আমরা বুদ্ধিমন্ত, একদম বুদ্ধিমন্ত। এবং তারপরে তোমার রাজা পাঠাচ্ছে তোমার নবকুমার সিং। নবকুমার সিং আবার ওই যে আম্বালা পরিবারে চলে গেল বিশ্ববিদ্যালয়ে, আবার উনি এখানে সম্মোচন করার জন্য গুরুদেব ওনাকে ডেকে পাঠান। তাহলে পশ্চিমবঙ্গের বাইরে মণিপুরী নৃত্যের গুরু যদি আমরা বলি, তাহলে নবকুমার সিংহকে বলতে হয়। যদি আপনি আম্বালা যেতে বললেন, কারণ অনেকেই বলেন যে এখানে শোনো, এখানে একটা কথা বলে রাখা দরকার, মণিপুরের বাইরে না, পশ্চিমবঙ্গের বাইরে না, মণিপুরের বাইরে বলছি। আচ্ছা, মণিপুরের বাইরে প্রথম মণিপুরী নাচ যে জায়গাটা, প্রচারের জায়গাটা, সেটা হচ্ছে শান্তিনিকেতন। হ্যাঁ, সেটা এবং হচ্ছে ত্রিপুরাবাসী, মণিপুরীরা করেনি। কারণ হচ্ছে বাবা যখন 1962-63-তে মনে হয় মণিপুরি যাচ্ছে, এবং সেখানে গিয়ে তখন কিন্তু টাইপ আসেনি, হাতে লিখে সার্টিফিকেট দিয়েছে, এবং সেই সময় কিন্তু ওটা কিন্তু সরকারি ইয়ে নয়, হ্যাঁ, জওহরলাল নেহরু ডান্স একাডেমি। এবং তখন একটা স্ট্যাম্প দিয়ে কাগজে বাবাকে হাতে কলমে লিখে সার্টিফিকেট দিচ্ছে, কি কি শিখেছে, এইসব বিভিন্ন গুরু সব সার্টিফিকেট রয়েছে। সেই সময় জওহরলাল ডান্স একাডেমি সঙ্গীত নাটকের আন্ডারে হয়ে গেছে, সেটা যাই না, ওইটা ধরো 1961 নাকি 62 হবে, কারণ 63-তে জগুই মারুফ হয়েছে, তার আগে জেন ডান্স একাডেমি হয়েছে। গুরু অমবিত জেন ডান্স একাডেমির প্রথম গুরু ছিলেন, তো জেন ডান্স একাডেমি সেই সময় হয়ে গেছে। হয়তো এটা হতে পারে যে এত টাইপের প্রচলন ছিল না, তার জন্য হয়তো একটা ফর্মের মধ্যে নাম লিখে সিগনেচার, কারণ বাবাকে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে সব কিন্তু সেগুলো কি আছে, আমরা কি দেখতে পারি? এখন তো নেই, পরে তুমি নিশ্চয়ই আমার ফোনের মধ্যে থাকবে। ঠিক আছে, আমি পরে কি কি শিখেছি না শিখেছি, আমবি গুরু আমবি সিং, আকম্বা সিং, এরা কি শেখাচ্ছে না শেখাচ্ছে সব ভয়ে ওনার বাড়িতে থেকে। ঠিক আছে, আমরা তাহলে দর্শক, তোমার গুরু বাবু সিং, বাবু কাপুর, উনি ওনার বাড়িতে বাবা ছাপ। আচ্ছা আচ্ছা, বাবাকে খুব ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি জানি সেটা, কারণ সিনারিক সিং যখন এখানে এসেছিলেন, প্রথম সূত্রপাত কিন্তু মণিপুরী নাচের সূত্রপাতটা বাবা রাজকুমার সেনের টিমের কাছে। আচ্ছা আচ্ছা, তখন কি হলো, শান্তিনিকেতন বসন্ত উৎসব। আচ্ছা,
এবার শান্তিনিকেতনে বসন্ত উৎসবে তখন ঠিক করা হলো যে এবারে তখন নাচ হয় না, প্রশাসনের নাচ হয় না, এবার আমরা ঠিক করবো অনেকগুলো খুলুনছি যারা খোল বাজে, অনেকগুলো খোল বাদক একসাথে বাজিয়ে বাজিয়ে ওই প্রশাসনের মধ্যে আসবে। তখন বললো তাহলে এত খোল পাবেন কোথায়, এত খোল বাদক পাবেন কোথায়? তখন ওখানে শ্যামপ্রসাদ কর্মকার সেই সময় ডান্স ড্রামা সবকিছু, তখন শান্তিনিকেতনে তবলা আছে না, শান্তিনিকেতনের প্রাচীনতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে চামড়ার যন্ত্র খোল, খোলেই পুরো ডান্স ড্রামা হতো, চন্ডালিকা চিত্রাঙ্গদা সব খোলে। তখন বলে যে এই পাশে এখানে একটা ছেলে আছে, ওকে ডেকে নিলে কেমন, নিয়ে রথি ঠাকুর বাবাকে ডেকে পাঠালেন। তারপর ওখানে গিয়ে বাবা খোল বাজালেন। তখন তো ছেলেরা বিশ্বব্যাপী কেউ নাচ করছে না, কারণ তখন 1 টাকা 2 টাকা মাইনে, এবং ওখানে কাজও কেউ করছে না, সবাই আমাদের পাড়ার অনেকে ডেকেছিল, কেউ কাজ করতে যায় না, তখন একটা প্রজেক্টই ছিল। এবং ওদের ধারণা ছিল সাহেব এটা বন্ধ করবে, কারণ রবীন্দ্রনাথ যেহেতু সাহেবদের এগেন্স্ট অনেক কিছু করেছে, সুতরাং এটা বেশি দিন চলবে না, এবং বন্ধ হয়েও যেত যদি রবীন্দ্রনাথ 1913 সালে বিয়ে নাও হতো। কারণ এখানে কারমাইকেল এসেছিলেন কিন্তু ওই ইয়ে করতে, পরিদর্শন করতে, যেখানে কোনো বিদ্রোহীদের বাস আছে কি, অনেক কাহিনী, সেই জন্য উঠে যেত এটা, সেই গ্রামের লোকরা সেগুলো যেত না ভয়ে, কেউ বলে পাবে না। এবং সেই সময় বাবাকে বলে, বাবা কিন্তু রাজি হয়, বাবা কিন্তু ওখানে তখন ওই বলতো তুমি এক কাজ হবে, ওই মণিপুরি নাচের লোকের ক্লাসে যাবে, অন্য যা বলতে হবে সেটা তুমি বাজাবে, ওই স্টাইপ বাজাতে। এবং একটা দিন আমি বলেছি যে ক্লাসে হয়তো গুরুজি এখানে আসতে পারে না, তখন বলেছে যে তুমি ওর সাথে খোলটা বাজিয়ে দিয়ে পরে আবার আসবো। তখন বাবা ওই পরের লাইনে নাচটাও শিখিয়ে দিয়েছে। সেই যে পরের দিন যখন ক্লাস এসে তখন বলছে যে এটা কি করে তোমরা করলে, তখন আরো বলছে মাধবদের শিখিয়ে দিয়েছে। তখন উনি আবার ভালো লোক না, তুমি আমার কাছে নাচটাও শেখো। এই যে আস্তে 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 শেখা, এই নাচ ওই সূত্রপাত এখান থেকে, বাবা কিন্তু প্রথম থেকে নাচ ছিল না। কিন্তু দাদা তাহলে আপনার কাছ থেকে আজকে একটা নতুন জিনিস জানতে পারলাম, যে মণিপুরী নৃত্যের যে গুরু, মানে আমাদের মণিপুরী নৃত্যের প্রচারে পশ্চিমবঙ্গের পরে আম্বালাতে তাহলে গুরু নবকুমার সিংহ। একদম, সেটা আমরা অনেকেই জানি না, সেটা আপনার কাছ থেকে প্রথম একদম মণিপুরী নাচটা, আর মণিপুরী যে কোনো নাচ, কথাকলি নাচের তাই, কথাকলি নাচের ক্ষেত্রে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক অবদান কথাকলি নাচের ক্ষেত্রে। কথাকলি নাচের যখন মানে সারা ভারতবর্ষে তো নাচটা উঠে গেছে, একদম বিচ্ছিন্ন একটা অবস্থা, মোহিনীঅট্টমের অবস্থা খারাপ, বিদেশিয়াট্টম ছিল। বিদেশিয়াট্টম মানে তো জানো কি, বিদেশিয়াট্টম মানে হচ্ছে, এবং সেখানে ওই নাচগুলো আস্তে আস্তে সব সমাজ থেকে সরে যাচ্ছে, বাড়ির মানুষরা দেখতে চাইছেন। এই সময় ভেল্লাতুর মহাকবি ভেল্লাতুর কি করলেন, উনি ওই কেরালার আর্ট ফর্মটাকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছেন, জড়ো করে একটা নতুন ফর্ম তৈরি করছেন। এবং সেটা যখন গঠন হলো, কালামন্ডল যখন করবেন, তখন উনি বিভিন্ন জায়গাতে কোথায় কোথায় এসেছিলেন, জামচুপুর এসেছিলেন টাকা তুলতে, আর এসেছিলেন শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনে সে কুঞ্জিপুরুপ নায়ার এখানে একটা মঞ্চস্থ করেছিলেন, সেটা হচ্ছে তোমার পুতানা। এবং সেই সময় ভেল্লাতুর নিজেও শান্তিনিকেতন এসেছিলেন, এবং ওই টিম শান্তিনিকেতন এসে তারপর শান্তিদায় যাচ্ছেন কলকাতা, ওখানে গিয়ে কলামন্ডলে নাচ শিখতে, ওখানে নাচটা শিখে সেখানে আবার নাচ করাচ্ছে। এগুলো কিন্তু সব 1933 পর হচ্ছে, এই 1931 পুনে হচ্ছে। তারপর প্রায় আর একটা জিনিস তোমাকে বলে রাখি, ভারতবর্ষের প্রাচীনতম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শান্তিনিকেতন। আর একটা কথা দাদা, মহিলাদের নৃত্য শিক্ষার ক্ষেত্রে তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় অবদান। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ওনার মেয়েদের শিক্ষা নিয়ে তো অনেক কাহিনী, কারণ উনি প্রথম ওনার ফ্যামিলি থেকে নাচের জন্য ইয়ে করেছেন। নাচের তারপরে দেখো ওই সময় যে মেয়েরা এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচার জন্য গুরুদেব তখন জাপান না করা থেকে একজন মেয়ে প্যারাটা জানতে নিয়ে এসেছিল, যে উনি চেয়েছিলেন যে এই যে সমাজে যে দুর্বৃত্ত রয়েছে, মেয়েগুলো যেন নিজেদের প্রোটেকশন দিতে পারে, সেই শিক্ষাটা যেন এদেরকে দেওয়া হয়। এবং উনি ক্যারাটা শেখাবার জন্য ব্যবস্থা করেন, ক্যারাটা শেখাবার জন্য ব্যবস্থা করে। তখন এখানকার যে তখন ডেভেলপ হয়েছে, তখন এখানকার যে অর্থ দপ্তরে ছিলেন, তিনি বলেন না আমাদের তো বিশ্বব্যাপী আমাদের তো এরকম কখনো ছিল না। রবীন্দ্রনাথ নিজে বলছেন যে আমি জানি শিল্প সাধন আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা করলো। তখন রবীন্দ্রনাথ কি করলেন, ওনাকে রেখে দিলেন ওনার কাছে নিয়ে। উনি কলকাতার মেয়র তখন ছিলেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস কিন্তু চিঠিতে বলছেন যে সুভাষবাবু, এনাকে যে তোমরা যদি এই মেয়েটিকে তোমরা ওই কোনো মিউনিসিপ্যালিটি স্কুলে যদি শেখা মেয়েরা, তাহলে কিন্তু নিজেদের একটা প্রোটেকশন তৈরি করতে হবে। কিন্তু সুভাষচন্দ্র বসু কোনো উত্তর দেন। তারপরে বিধানচন্দ্র রায় এলেন, বিধানচন্দ্র রায়কেও উনি চিঠিতে লিখলেন
নিয়েও কোনো গুরুত্ব দেয় না। শেষে রবীন্দ্রনাথ বলছে এরা যে কি ভুল করলো পরে এরা বুঝতে পারবে, এবং তাকে রবীন্দ্রনাথ আকিবি নিজের খরচা রেখেছেন, তারপর দেশে পিতা পাঠিয়েছিল। আচ্ছা দাদা, তাহলে তো সেই সময়টা শুনেছিলাম যে নাচ করার জন্য যে পোশাক আশাক, সেগুলো পুরনো শাড়ি মানে বাড়ি থেকে নিয়ে আসা, একদম চাদর চাদর নিয়ে আসা, কিংবা কাউরি হয়তো একটা লম্বা ধরে শাড়ি পাটটাকে ছিঁড়ে নিয়ে কিছু করা, সব সৃষ্টি, সবটাই সৃষ্টি তোমার কুড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্য আলাদা কোনো নাচের ড্রেসের দোকান হওয়া দরকার। এবার দিনের পর দিন ডেভেলপ হচ্ছে। দেখো আজকে কাগজের যে গয়নাগুলো করা হয় ওগুলো তো এখন কতটা সুন্দর, বলো তো, বলো তুমি, এগুলো কোনো দোকানে পাবে? এগুলো কোথায় কিনতে পাবে? এটাকে শিল্পীকে দিয়ে শিল্পী কাজ করে। তার একটা কথা জানতে, যে বাটিকটা কখন থেকে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর? না, ওই যে আমি নির্দিষ্ট ডেটটা বলতে হবে না, কিন্তু বাটিক নয়, ইন্দোনেশিয়া থেকে যখন সুদীশ কর ইন্দোনেশিয়া গেছে, ইন্দোনেশিয়া থেকে ফিরে এসে উনি কলমে কিন্তু বাটিকটাকে কাজে লাগিয়ে দিলেন, বাটিকটাকে পাঠক্রম মধ্যে লাগিয়ে দিলেন, এবং কি করলেন, ডিজাইনের পদ্ধতিগুলো আলাদা করলেন। ইন্দোনেশিয়ার ডিজাইন এবং শান্তিনিকেতন আলপনা স্টাইল। নাচের ক্ষেত্রে কবে থেকে শুরু হলো ব্যবহার? একদমই দাও, ওর পর থেকে দাও, শুরু হয়ে গেছে ওর পর থেকে। এবার ইন্দোনেশিয়ার বেশ কিছু চাদর, যেমন করে আমার বাবার কাছে বেশ কিছু বার্মার চাদর ছিল। আচ্ছা, বাবা কিন্তু আমরা যখন ছোটবেলায় নাচ করতাম না, ওই 3 কোনা করে এটা বেঁধে দিতে একটা বার্মা চাদর কাটাই। আচ্ছা, আবার বাবার কাছে তোমার চাকমানের মতো এক জাতীয় চাদর ছিল, সেটাকে আমরা এগুলো দিয়ে দিত। বাবা বাইরে যেত তখন নিয়ে আসতো, এবং বলে কিন্তু সব ওইখান থেকে নেওয়া, এখান থেকে নেওয়া, এরকম। আবার অনেক সময় হচ্ছে ভালো লুঙ্গিকে, কালারফুল লুঙ্গিগুলোকে কেটে 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 মাঝখানে সুন্দর সে এখন অন্য কোনো কালার দিয়ে ওটাকে ফিটি করা হয়েছে। মানে খুব স্বাভাবিক, মানে খুব দামি অর্নামেন্টস এসব আমাদের চলবে না, করা উচিত। বিশেষ কথা হলো এই যে নুপুর আর ঘুঙ্গুর নিয়ে বিষয়, অনেকে বলে যে ঘুঙ্গুর অভিনয়তে একদম ঘুঙ্গুর করতেই হবে, আবার একদম ফালতু কথা, একদম। এটা আমি কোনো মতে, আমি নিজে ঘুমু করে নাচ করেছি, আমার বাবা ঘুমু করে নাচ করেছেন, আমি কেলুদা নাচ করেছেন ঘুমু করে, আমি তোমাকে কি বলে হরিদাস নায়া নাচ করেছেন ঘুমু করে। এগুলো প্রত্যেকটা ছবি গিয়ে দেখো, সব ঘুমু করে। ঘুমুর সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ, এইবার বলবো দিনের পর দিন ডেভেলপ তো হচ্ছে, অনেক উন্নত হচ্ছে। অত মোটামুটি ঘুমু মানে হালকা সরু আওয়াজে কোনো ঘুমু করতে হয়, বা যেমন করে যেমন কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে ঘুমুরের আওয়াজটা হয়তো ভালো লাগবে না, সেক্ষেত্রে না করা বলে। যেমন ধরো কিছু কিছু গান, সে কিছু সব গানই নাচ হবে, যেখানে তাল আছে, যেখানে ছন্দ আছে, ভাব আছে, সব গানই হবে। কিন্তু কিছু কিছু গানকে আমরা করি না, যেমন তোমার অসমে আছে মৃত্যু, আছে দুঃখ, এগুলো আমরা এই আগুনে এইগুলো আমরা আজকাল তো নাচ করছে না। আমরা আমাদের কাছে যেটাকে হাস্যকর লাগে, কারণ আমরা শান্তিনিকেতনে কি হয়, ওদের শবদাহ নিয়ে যাওয়া এইসব গানগুলো, তখন ওটা ওই সিনটা মনে পড়ে, নাচটা সেখানে ঠিক হয়। কারণ আমরা সাধ্যবর্ষেরও নাচের কথা বলতে পারি। তাহলে আমার মনে হয় যে একটু পড়াশোনা করাটা দরকার, যে কোন গানটা কিসের জন্য ঠাকুর লিখেছিলেন। পড়াশোনা আমাদের কাছে এটাই তো, যে সাহিত্যটা খুব ব্যাপার। দেখো, ক্ষণিকে বলতা হার খেলা, হায় হায় হায়, তারপরে কার যাবার বেলা, হায়। দুটো হায় হায়ের মধ্যে পার্থক্য বলতো, একটা যে বিদায়ের হায় হায় দুঃখ, আর একটা খেলা হায় হায় সে আনন্দ। সুতরাং দুটো আনন্দ, হায় হায় কিন্তু আলাদা, একটা দুঃখের একটা আনন্দ। এই ব্যাপারগুলো যতক্ষণ না, আমি তো আমার খুব ভয় লাগে, এবং যেখানে আমি অর্থ বুঝতে পারি না, আমার সীমিত শিক্ষা দিয়ে আমি যখন বুঝতে পারি না, অন্য কেউ আমি জিজ্ঞাসা করি এবং চেষ্টা করি, যে তা বলে এই নয় যে হাই হাই বলে এইরকম এরকম করে, এরকম নয়। তার একটা আলাদা স্টাইল আছে, আলাদা একটা ফর্ম আছে। আজকে বার্মিজ পোয়েটান্সে তারাও কিন্তু ভাব প্রকাশ করে, তারাও কিন্তু অর্থ প্রকাশ করে, কিন্তু তাদের স্টাইল আলাদা। কিন্তু সেখানে সেই নান্দনিক দৃষ্টিটা কিন্তু হারিয়ে যায় না। একই হাই হাই করা যায়, পুরো হাই হাই করা যায়, কিন্তু সেটা নয়, নান্দনিক দিকটা ভাবতে। আরেকটা কথা হলো যে অনেক তো শিক্ষা প্রতিষ্ঠান সরকারিও থাকে, আবার অনেক প্রাইভেটও থাকে। প্রাইভেট যেরকম কেউ কিছুদিন 10 বছর শিখেও স্কুল খুলছে, কেউ 4 বছর শিখেও খুলছে, আবার কেউ 50 বছর শিখেও স্কুল খুলছে। কিন্তু যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন রবীন্দ্র নৃত্য হয়, সেই সময় দেখা যাচ্ছে যে সেই বিশেষ করে ডান্স ড্রামার ক্ষেত্রে বা রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে হয়তো কত্থক ভরতনাট্যম ওড়িশি কস্টিউম করে পুরোটাই রবীন্দ্র নৃত্য করিয়ে দিচ্ছে, মণিপুরি সব ক্লাসিক্যাল ফর্মে, পুরো ড্রেসটাই ক্লাসিক্যাল, গানটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের। বা যখন ডান্স ড্রামাটা হচ্ছে, পোশাকটাই পুরোটা ক্লাসিক্যাল, শুধু গানটা ঠাকুরের। এই জায়গাটা আমি বলি, দেখো
রবীন্দ্রনাথের প্রতি যাদের শ্রদ্ধা আছে, হ্যাঁ। মহাপুরুষদের প্রতি, যে কোনো মহাপুরুষের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তারা কখনোই এইরকম ভাবে কাজটা করে না। আমাকে ধরো, আমাকে আজকে যদি আমি গান্ধীজির মতো কোনো মহাপুরুষ, হ্যাঁ, এবং গান্ধীজিকে আমি যদি বলা উচিত না, বলতেই খারাপ লাগে, গান্ধীজি সাজবো বলে আমি যদি গান্ধীজি নামটা লিখে দিয়ে আমি একদম পুরো গড় করতাম, মধ্যে শেষ হয়ে গেলাম নাটকে, সেটা কি সম্ভব? ভালো লাগে? এবার গান্ধীজি যা সৃষ্টি করেছেন, তিনি যা মত দিয়েছেন, সেই মতগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। রবীন্দ্রনাথ যে মতগুলো দিয়েছেন, এত বড় মহাপুরুষ, সেই মতগুলো আমাদের মেনে চলতে হবে। আমাদের ভারতবর্ষ তো মহাপুরুষের দেশ। কিন্তু দাদা, ব্যাপারটা না, শিশুরা যা শিখছে তারাই তো পরবর্তী প্রজন্ম। ওটাই তো পাবো। তারাই তো একদম ঠিক আজকে বলেছো। একটা সরকারি সংস্থাতে বা ইনস্টিটিউটে ওইভাবেই সে কাজটা করেছে। এটাই। এবার পরবর্তী প্রজন্ম তো সে তো বলবে আমি যখন শিখেছি সেটাই। হ্যাঁ, একদম তাই। এবং এই ভুলটাকে ধরাবে কি? এই ভুলটাকে তোমার ধরাতে গেলেই তো প্রবলেম। আজকে মানুষকে ওই জন্য বলছি না, মহাপুরুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মহাপুরুষদেরকে যা যা বলেছে সেগুলো মানতে হবে, নাহলে হবে না। আমাদের ভারতবর্ষ ঋষির দেশ, এবং সেই ঋষিদেরকে ভীষণভাবে মান্য করবে। যার যে যে জায়গা, সেই জায়গাটায় যেন তার একটুও খামতি না করে। কারণ দাদা, আজকে যারা এই কাজ করছে তারা বলবো রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা তাদের নষ্ট হচ্ছে। সবচেয়ে ব্যাপার হলো আজকে ধরুন আমার কাছে পোশাক নাই থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিমলের থান পরিয়ে দিচ্ছে, এবং পুরো একটা ডান্স ড্রামা। যদি আমি মনে করি যে আমি কত্থক আঙ্গিকে করলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু যখন তুমি রবীন্দ্র নৃত্য বা রবীন্দ্রনাথ নৃত্য নাটিকা করছো, তখন তুমি পুরো ভারতনাট্যমের বা কুচিপুড়ির বা কথাকলি বা ক্লাসিক্যাল, পুরোটাই ক্লাসিক্যাল কস্টিউম পরাচ্ছ তুমি, এবং তার যে গানের সঙ্গে যে ভাব বা লিঙ্ক আপ, কোনোটাই কিন্তু ঠিকঠাক নেই। আমি বলি কতগুলো মানে দৃষ্টান্ত দিলে তুমি বুঝতে পারবে। এখানে একবার কলেজে বিশ্বভারতী পড়তে এসেছিলেন, বেনারস না কোথা থেকে একজন, ওনার নাম হলো সীতারা দেবী, কেউ ছিল মনে, ওনার নামটা জানি না। ওগুলো বাংলা না কি নিয়ে পড়তে এসেছিলেন, ইংলিশ না কি নিয়ে পড়তে এসেছিলেন বিদ্যাভবনে। তারপর তখন শান্তিনিকেতন তো ছোট জায়গা, তখন সবার কানা বিষয় যে এই মেয়েটা খুব ভালো কত্থক জানে। সীতারা দেবী এসেছিলেন, হ্যাঁ, খুব ভালো কত্থক জানে। তখন শান্তিদার সাথে পরিচয়, শান্তিদা তখন এরা সবাই মিলে গুরুদেবের কাছে, গুরুদেবকে বলে যে একটি মেয়ে এসছে, খুব ভালো কত্থক জানে। তখন কিন্তু এখানে আমরা রয়েছে, বুঝতে মিয়ানি সারাভাই, এনারা তখন শান্তিনিকেতন। তখন লোকজন বললো তাই, গুরুদেব বলে তাহলে একদিন দেখা হতো না, একটা ডেট দিলেন। তখন খুব ব্যস্ত হতো, একটা ডেট দিলেন। তখন ওর বাবা এখান থেকে খানদানি তবলজি গায়েটা নিয়ে 10 দিন প্র্যাকটিস করিয়ে গুরুদেবকে নাচটা দিতেছে। গুরুদেব তখন বললো যে কিছুদিন পরে রবীন্দ্র সদনে কলকাতাতে একটা অনুষ্ঠান শ্যামা হবে। তখন বললো যে ওকে তাহলে ইয়ে করো না, নৃত্যটা করিয়ে দেখো না। তারপর ওকে দিয়ে নৃত্য করানোর জন্য মোনা স্টাইলে করেছিল। যেমন ধর মায়াবুনি বিহারী 2 লাইন করা পরই একটা তবলার বল একদম কত্থক স্টাইলে করেছে। কিন্তু তারপরেই যখন আবার একটা শ্যামা হচ্ছে, তখন কিন্তু আর ওকে নাও হয় না। তখন কিন্তু মৃণালী সারাভাই গেলেন নৃত্য করতে। তার মানে কি, রবীন্দ্রনাথের নিজস্ব একটা চয়েস ছিল, সেই ওনার যে স্বপ্ন, ওনার যে ছবি, সেই ছবির সাথে মেলেনি। তার মানে এক্সপেরিমেন্টটা সবসময় চলছে। আবার দেখো, শান্তিদা যখন ইন্দোনেশিয়া জাভা থেকে ফিরে আসেন, তখন শান্তিদার উপরে দায়িত্ব পড়লো নথি পূজা শেখানো। এবার শান্তিদা নথি পূজা শেখাবো, তখন বললেন যে তুমি শেখাও। এবার শান্তিদা গৌরীভঞ্জের যে নথি, সেই নথি শান্তিনিকেতন একদম আনাচে কানাচে ওই ছবি ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে। এবার শান্তিদা কি করলেন, একদম পুরো পায়ে স্টেপ দিয়ে উনি নথি পূজার নথির গান নাচটা শেখালেন। এতে থেকে কি হলো, এবং তার সাথে এবার কি হলো, তখন শান্তিনিকেতন যারা আছে তারা বললো এটা তো ঠিক পছন্দ হয়েছে না, এই ঠিক হবে না। তখন উনি কি করলেন, উনি গুরুদেবকে গিয়ে বললেন, বলে বেশ ঠিক আছে, তুমি দুটোই করাও, আমি একটা যেটা চয়েস হবে সেটা বলবো। পায়ে কাজ দিয়ে একটা যেটা করি সেটা করো, আগে যেটা ছিল সেটা করছে। ওনাকে গিয়ে দেখিয়েছে, বলি তুমি দেখাও, এবার বলে প্রথমে তোমার তো দেখাও, তুমি যেটা পায়ে কাজ দিয়ে করবে, ও পায়ে কাজ দিয়ে দেখিয়েছে, দেখেছো। তাও বলে আগে যেটা ছিল সেটা করো, আগে যেটা করে সেটা করেছো। তখন বলেছে, গুরুদেব বলছেন, তুমি শান্তি, তুমি এক কাজ করো, ওই পায়ে কাজ দিয়ে যেটা তুমি করেছো না, ওইটা তুমি করো। আর যারা তোমার নিন্দা করছে ওদেরকে বলো নাচ কিন্তু অনেক এগিয়ে গেছে। তার মানে কি, একটা জায়গায় কিন্তু থেমে নেই, শিল্প কখনো থেমে যাবে। শিল্প থেমে যাওয়া মানে তো তোমার ওই জায়গাটা ব্যারিকেড করে যাওয়া। রবীন্দ্রনাথ বলছে তুমি সব রকম বন্ধন গুছিয়ে আমাকে মুক্ত করো। মুক্তির স্বাদ চাই, শিল্প চাই মুক্তির স্বাদ। শিল্প বাইন্ডিং এর মধ্যে নয়, কোনো ওই চার দেওয়ালের মধ্যে নয়, মন্দিরের মধ্যে নয়,
জমিদার বাড়ির এর মধ্যে নয়, একদম জনসাধারণ। তবে দাদা আমি একটা কথা বলতে পারি, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমি রবীন্দ্র নৃত্য দেখেছি, যারা শান্তিনিকেতনের অনেক স্টুডেন্ট মহারাষ্ট্রের বা বম্বের অনেক জায়গায় আছেন, ওনারা কিন্তু শান্তিনিকেতনের যে একটা ঘটন বা রূপরেখা সেটা কিন্তু ওনারা কিন্তু চেষ্টা করছেন। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের বেঙ্গলে যদি হ্যাঁ। শান্তিনিকেতনের বাইরে দেখি তখন দুটো নাচের মধ্যে একটা ফারাক হচ্ছে। তাহলে সেটাকে এটা আপনি- এটা এইটা এইটা জায়গাটা ভাই একদম পরিষ্কার করে বলছি, এটা কলকাতাতে বেশি হচ্ছে, এটা একদম কলকাতাতে বেশি হচ্ছে, এবং এদেরকে কেউ বোঝাবার নেই, বললে পরে মানতে চায় না। এরা রবীন্দ্রনাথ যখনই দেখে যে রবীন্দ্রনাথ খুব নাম করা, বিদেশে যখন যাবে তখন রবীন্দ্রনাথকে নিয়ে বড়াই করে কিছু করতে হবে, কিন্তু রবীন্দ্রনাথের যে মতদর্শ সেটাকে ওনারা কোনোদিন বিশ্বাস করবেন না। তখন ওরা নিজেরা ওইটা কি এইটাতে না অনেক কিছু কারণ খুঁজে বেড়ায়, অনেক কিছু ব্যাখ্যা দিতে লাগবে। এই রবীন্দ্রনাথ নিয়ে কম মানুষের কম কথা বলেছেন। এই রবীন্দ্র কি রবীন্দ্র বলে কিছু নয়, এর আঙ্গিক কি এরকম প্রশ্ন সব। এই যে হ্যাঁ আপনাকে বললাম যেটা ভাব নৃত্য বলা হ্যাঁ হয়। ভাবনা, হ্যাঁ এই আঙ্গিকটা কি, তুমি তোমার ভাবনা আচ্ছা বলো তো, কোনো ডেফিনেশন হয়? কোনো নাচের কোনো ডেফিনেশন হয়? কোনো শিল্পের কোনো ডেফিনেশন হয়? চেয়ারের ডেফিনেশন হবে, একটা নির্দিষ্ট স্থান যে দখল করতে হবে তাই ডেফিনেশন হবে, তাকে যাকে তুমি স্পষ্ট করবে তার ডেফিনেশন হয়। তুমি ভাবের কি ডেফিনেশন দেবে? বোকা বোকা কথাবার্তা নয়, কি ভাব সঙ্গে ডেফিনেশন গুলো তো কত মাত্রায় ভাব, তাহলে এর একক বলো, ভাবের একক বলো। হ্যাঁ, নাচে এরকম কোনো বলে যায় ভারনাট্যম কাকে বলে? বলো, ভারনাট্যম কাকে বলে? মণিপুরি কাকে বলে? এটা হয় কখন? ও হঠাৎ করে রবীন্দ্রনাথ তখন অনেক গোদ্ধা পণ্ডিত তারা তখন বলতে পারেন রবীন্দ্রনাথ, তারপর আমি একদিন তখন বলেন তাহলে ভারনাট্যম কাকে বলে, কথাগুলি কাকে বলে, মণিপুরি কাকে বলে? বলুন, কোন শিল্পের কোনো ডেফিনেশন হয় না, এটা কোনো নির্দিষ্ট স্থান। আর তারপর থেকে বন্ধ হয়ে যেতে বলা। আচ্ছা দাদা, আমার আরেকটা প্রশ্ন, যে বর্তমানে পুরুষ নৃত্যশিল্পীদের সংখ্যা অনেকটাই কম, তাই না? বা আগে কিন্তু প্রচুর নৃত্যশিল্পী ছিলেন এবং অনেক পুরুষরা বিশেষ করে নাচটাকে কি বলবো মানে সঠিক মানে পুরোপুরি নিতে অনেকটাই ফ্যামিলিগত বলুন বা সামাজিকগত বলুন ভয় পায়, বা কেউ কিছুদিন পরে সেটা পিছিয়ে আসে, বা সমাজ থেকে অনেকটা প্রবলেম আসে, ফ্যামিলি থেকে অনেকটা ইয়ে আসে যে একটা ছেলে নাচ করে কি করবে, বা সমাজও বলে যে বাবা ছেলেটা নাচ করছে মানে এটা কেউ। তো আপনি তো একজন শিল্পী, আপনি সেটাকে কি করে দেখেন এবং কি বলেন? আসলে দেখো, এগুলো রুচিশীল মানসিকতা যাদের মধ্যে গড়ে উঠবে তারা কিন্তু শিক্ষার সাথে রুচিটাকে পছন্দ করে, এবং যে শিক্ষার মধ্যে রুচিশীলতা আছে সেই শিক্ষাকে ওরা বলবে। মানুষ কিন্তু রুচিশীলতার দাস, কারণ তুমি বাড়িটা কখনো আলতু ফালতু তুমি সাজিয়ে রাখো না। প্রত্যেক মানুষের মধ্যে রুচিশীলতা রয়েছে, এবং দেখবে রুচি এবং আনন্দ যেখানে আছে, যেখানে আনন্দ আছে, অনাবিল আনন্দ, যেখানে সাধনা আছে, সেখানে যেখানে একগ্রতা আছে, যেখানে মানুষকে ধীরস্থিরভাবে সুন্দর একটা পথ দেখাতে সাহায্য করে, যেখানকার মানুষকে একটা সৎ পথে যাওয়ার ইয়ে করে দেয়, সেই শিক্ষাগুলি দেখবে অদূর ভবিষ্যতে স্ট্যান্ড। এখন কিন্তু দেখো, এমন কোনো শিল্পী নেই যে খুন করেছে, আমি কিন্তু খুব রেয়ার। পার্সেন্টেজ দেখো তুমি, পার্সেন্টেজ দেখো তুমি, যদি আজ যদি খুন খারাপি কোর্ট কাছারি নেই দেখো, তাহলে দেখা যাবে ওই রকম ধরনের খুন করা শিল্পী কজন আছে। মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায়, সমাজের দিক থেকে প্রচুর দায়িত্ব ছিল প্রচুর, এবং তাদের মন ডাউন সুন্দর, মানে মন ওই আধ্যাত্মিক একটা চেতনা তাদের মধ্যে থেকে যায়, যার ফলে তারা কখনো খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজ কখনো করতে পারে না। তুমি ভালো করে দেখো, আমি কিন্তু তুমি ইতিহাস ঘেটে ঘেটে দেখো, তুমি যে দেখো যে কতজন ডান্স আর্টিস্ট, কতজন গানের আর্টিস্ট তারা খুন করেছে, যুদ্ধ করেছে। আচ্ছা দাদা, এই যে আমরা সিলভার গয়না রবীন্দ্র নৃত্যে পড়া হয়, তো সিলভার গয়নার যে একটা স্টাইল, কারণ সিলভার তো উড়িষ্যিত পড়া হয় বা বিভিন্ন রাজস্থানী ফোক ডান্সও সিলভার পড়া হয়, তাহলে সেই মানে সিলভার কি যে কোনো সিলভার গয়না পড়লেই হয় না, তার একটা আলাদা ঘটন থাকা দরকার? ডিজাইন গুলো আলাদা আলাদা হওয়া উচিত। যেমন ধরো মুখটা আপনার একটা কানে করে নিল, হ্যাঁ। এক দাদা সিলভার লাগিয়ে ধর্মের ছাতা মতো এগুলো করে নিল, হবে না। তোমার সামঞ্জস্য অনুসারে তোমার রুচিশীলতার পরিচয়টা ওখানে চাই, যে তুমি যেটা করছো সেটা মানুষ দেখছে। দেখো আজকে শান্তিনিকেতনে কোনো একটা ছাত্রী বাইরে গিয়ে যখন সাজগোজ করে না, ও সাজগোজ দেখে তুমি শান্তিনিকেতনের বাড়ি, এমনিতে বিয়ে বাড়িতে যাবে তাহলে বুঝে নেবে।
কিন্তু এই সিলভারের প্রচলনটা কবে, মানে কোনো একটা নির্দিষ্ট সময় ছিল না শুরু থেকে এসছে? না না, এটা ধরো ডোগরা শিল্প এগুলো যখন আসছে, তবে শান্তিনিকেতন মেলাটা অনেক এই নির্দিষ্ট করে ডেট বলা যাবে না। আর দাদা, যে অনেকের মতবাদ আছে যে রবীন্দ্র নৃত্য করতে গেলে মাথায় যে পাগড়ি বাঁধার স্টাইলটা, এটা কেন বাঁধবো, বা এটার তো কোনো ইয়ে নেই, সেই সম্পর্কে যদি একটু বলি। কিসের? যে রবীন্দ্র নৃত্যের সময় যেটা আমরা মাথায় পাগড়ি বাঁধি, অনেকেই বলে যে কেন পাগড়িটা বাঁধবো, পাগড়ি তো আগে ছিল না, এগুলো বিভিন্ন লোকের পাগড়ি সবসময় ছিল। হ্যাঁ। পাগড়ি নন্দাল বোস নিজস্ব পাগড়ি তৈরি করে গেছেন। কিন্তু এটা কি কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে হয়েছে, না ওনার মন থেকে শুনে? এটা রবীন্দ্র না, হ্যাঁ। ওনার ছবিগুলো দেখো, আচ্ছা যখনই কোনো নাচের ছবি আসে, যখনই কোনো বাজনার ছবি আসে, প্রত্যেকের মধ্যে একটা পাগড়ি থাকে। পাগড়ির একটা মানুষের ভূষণ, আচ্ছা পাগড়ি কিন্তু একটা মানুষের ভূষণ। আচ্ছা। যখন তুমি পাগড়ি দিচ্ছ, তখন কিন্তু রাজ রাজা যাই ক্যারেক্টার করো, তোমার কিন্তু একটা চরিত্র গঠন হয়ে যাচ্ছে। তুমি একটা প্রকৃতির পর্যায়ে নাচ করবে, তখন তোমার চরিত্র গঠন হয়ে যাচ্ছে, একটা সৌন্দর্য। ওর কোনো অর্থ খুঁজে বললে হবে না, অর্থ খুঁজে সাহিত্য শিল্প হবে না। অর্থ খুঁজে সাহিত্যের দিকে যাও, শিল্পের কাছ থেকে অর্থ খুঁজে আনন্দটা খুঁজে দেখে আমার কত আনন্দ লাগছে সেটা করবো, আর অর্থ খুঁজে সাহিত্য। আচ্ছা দাদা, আর পাগড়িতে কি কোনো পালক লাগানো দরকার? কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে, যেমন উত্তরের ক্ষেত্রে মেন একটা আমাদের অনেক অতিথি এটা লাগানো, কিন্তু সেই পালকটা মানে এই নয় যে এক গাদা পালক, একটা হালকা ইয়ে থাকে যে রাজকীয়, সেটা আমাদের এখানে শীষ পালক না? শীষ পালক। শীষ পালক। শীষ পালক ওই কিন্তু আজকাল তো অনেকে মুড়ি পালক লাগাচ্ছে। না, এই আস্তে আস্তে অনুকরণটা আসছে, শান্তিনিকেতন অনুকরণ করার চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণভাবে নিতে পারছে না। কিন্তু এগুলো কোথায় কালেকশন হয়, এই যেমন ধরো এখন এই গয়নাগুলো কলকাতা কিন্তু ছড়িয়ে গেছে। দেখো কেরালা কটন শাড়ি পশ্চিমবঙ্গে এর আগে কোথায় ছিল? 2004-এর আগে বলো, ছিল না। যখন মায়াখালী নৃত্যনাটকে প্রথম আমরা করছি, তখন আমি কেরালা থেকে বাসিন্দাকে দিয়ে মায়াকুমারী দিয়ে ওই কেরালা কটন শাড়ি শুরু করি, আর সেটা খুব স্টেজের মধ্যে। তারপর থেকে সারা পশ্চিমবঙ্গ ওই কেরালা কটন চলছে। কেরালা কটন তার আগে দেখেছো? 2004-এর আগে রেকর্ড দেখাও তো, 2004-এর আগে কোথাও কেরালা কটন পাবো। আচ্ছা, অনেকে রবীন্দ্র নৃত্য ধুতি পরে কাচুলি বেঁধেও আজকাল অনেক জায়গায় পোশাক দেখা যাচ্ছে। অনেক হ্যাঁ, বিভিন্ন স্টাইল তুমি ধুতি করতেই পারো, মানে পরে সেটা এবং আগেও ছিল, আমরা পারি না এখন। কারণ আমাদের পুরোনো একজন, আমরা যখন চিত্রাঙ্গদা করলাম, তখন আমরা সব পুরোনো লোক, নন্দিদা, যারা ওই সময় রবীন্দ্রনাথের সময় বা নন্দাল বসুর সাথে যারা কাজ করেছেন, ওই ড্রেস করাতেন, তারা নন্দিদা ছিলেন। নন্দিদা মানে টুকাইদা বাবা, তারপর সুকেন্দা উনি ছিলেন। ওনাদেরকে ডাকা হয়েছে, দুজনই মারা গেছেন, ওনাদের রাখা হয়েছিল। তা ওনারা তখন বললেন যে এই যে মদনের যে শাড়িটা না, এটা দুটো ধুতি পরানো, দুটো ধুতিকে, ছবিটা দেখে বলছে যে এটা দুটো ধুতিকে পরানো। আচ্ছা। এবং সেটা যে কি একটা স্টাইলে পরিছিল আমরা নিজেরাও জানি। ওই সময় যেরকম ওনারা সৃষ্টি করে যাচ্ছে, এবং ওই ছবিগুলো আমরা সব কালেক্ট করেছি, যে সেই অনুপাতে আমরা ড্রেস তৈরি করছি, একদম ফুল ট্র্যাডিশন। এখন যে ওই যে চিত্রাঙ্গদা বা সুধীরঞ্জনার যেসব ডিজাইনগুলো পাও না, একদম তখনকার ডিজাইন। মদনের কথাতে একটা কথা উঠে আসলো। অনেকেই বলছে যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, অর্জুন যেহেতু আছে, আমরা মহাভারতের কথায় আসে, কিন্তু মহাভারতের সময়কার তো মদনের কোনো ক্যারেক্টার ছিল না। না, এটা তো রবীন্দ্রনাথের কিন্তু মদন আসছে, সেটা কি করে ওনার কল্পনাতে আসলো? যদি এইটা আমি বলতো, মানে বুঝতে আমি বুঝতে পেরেছি সেটা নয়, মানে সেই নৃত্যনাট্য লেখার পেছনে তো আমার কাছে যে ধারণাটা, আমি তোমাকে বলি যে এই নাটকটা তো শুধু চিত্রাঙ্গদা আর অর্জুন, বাদ বাকি ক্যারেক্টারগুলো আনবে। চিত্রাঙ্গদা অতীব সুন্দর, খুবই সুন্দরী ছিলেন চিত্রাঙ্গদা, এবং চিত্রাঙ্গদা উড়িষ্যার বাড়ি, উড়িষ্যার এখানে বাড়ি, সেখানে গিয়ে সেই আপনাকে একটা মিডিলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য যখন হচ্ছে, আমি যেটুকু পড়াশোনা করেছি যে সেই মণিপুরটা উড়িষ্যার মণিপুর, কিন্তু যখনই চিত্রাঙ্গদা হওয়ার সবাই ভাবে যে মণিপুরের মণিপুর। না, সেই প্রচারটা বন্ধ হয়ে গেছে, কারণ ওই কথাটা বলে দেওয়ার পর মণিপুরীরা মণিপুর নিয়ে ওইসব কথা বলে, কারণ মণিপুরের সাথে এই মণিপুরের কোনো সম্পর্ক। হ্যাঁ, এবং ওরা নাচের বই যে থিওরি, সেখানে ওই মণিপুরের কথা লিখেছে। দর্শনে যাবে যে একটা বই আছে না, নর্তন, ওই মণিপুর নর্তন বই, ওখানে কিন্তু ওইটা লেখা আছে, আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু ওই মণিপুর নয়,
এটা হচ্ছে এই তখন ওই মণিপুর না ওই মাসের যে বইটা আছে সেটা ব্লু বাহন বা ওইটা মণিপুরের একটা আলাদা স্টোরি, কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হলো চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের, ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের যে মণিপুর, সেটা উড়িষ্যার মণিপুর। কারণ গানেই আছে নন্দনকানন হইতে পুষ্পতলী বা চলতরা পঞ্চগ্রাম। সেটা না, মহাভারত মানে এই চিত্রা ওই মণিপুর। ওই মণিপুরে যাবে কোথায়? ওই মণিপুরে ভীমের যাচ্ছে কোথায়? আজকে বীরভূম থেকে ওরা যাচ্ছে বীরভূমে যে যেমন এখানে তোমার ভীমগড়, এই যে এখানে ভীমের গুহা ছিল, এই ডিস্ট্রিক্টটা এখানে গোপন করেছিল, কারণ এই ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট কৌরবদের হয়ে যুদ্ধ করেছিল। হ্যাঁ, এবং ওনারা এই দিকে হয়ে যাচ্ছে, তো দক্ষিণে যাচ্ছে ওই মণিপুর। আর ওই মণিপুর তখন স্টেবল হয়নি, ওই সময় মণিপুর স্টেবল হবে কোথায়? মণিপুর কত সালে স্থাপিত হয়েছে? মণিপুর রাজ্য হয়েছে কবে সালে? ভালো করে ইতিহাস দেখো তুমি, কোন সময় মণিপুরে এসছে? ওটা কি মণিপুর আদৌ ছিল? ওটা কি ভারতের অঙ্গ ছিল কিনা সেটা সন্দেহ আছে। এবং সেটা কি ওই রকম মণিপুরের রূপে ছিল? মণিপুর রূপে না, সেই সময় আজকের থেকে 5000 বছর, মহাভারত তো 5000 বছর পূর্বে, ইতিহাস যেটুকু বলে সেখানে সেই সময় মণিপুরের নাম অন্য একটা কিছু ছিল। কারণ ভারতের মানচিত্রে কিন্তু আসাম পর্যন্তই দেখা যায়, তার পরবর্তীতে ওনারা ব্রহ্মদেশ ছিল মনে হয়। ব্রহ্মদেশ ব্যাপারটা হচ্ছে কি, আজকাল যখন কোনো পড়াশোনার রিসার্চ হচ্ছে তখন না কেউ রিসার্চ ওয়ার্কে যাচ্ছে না, এই তুমি ভুল বলেছো, তুমি শুদ্ধ বলেছো বলে একটা ইয়েতে চলে যাচ্ছে। তো গান্ধর্বীর কথোপকথন আজকে এখানেই শেষ করছি। গুরু শিষ্যের পরম্পরার যে কথোপকথন সেটা আমার মনে হয় না একদিনে শেষ করা যাবে বা এক বছরে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ চলতে থাকবে। এবং যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনাদের আমাদের গুরু শিষ্য পরম্পরার আলোচনায় আপনাদের মনে আঘাত লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং দাদা, আপনাকেও আমার নমস্কার যে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। এবং যারা দর্শক আপনারা দেখছেন, আশা করি আপনারা দাদার কাছ থেকে অনেক কিছু জেনেছেন, অনেক যেগুলো আমরা জানি না, জানার চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই যদি কারো কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মতামত আমাদের নিচে দেওয়া ইমেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। নমস্কার।